বইটির নাম রিক্তশ্রী পৃথিবী। প্রচ্ছদে একটি মেয়ের মুখের ছবি। মেয়েটি কাঁদছে। তার মুখের পাশে একটি গ্লোব, একটি বিকট দর্শন নরকঙ্কাল গ্লোবটি বাঁ হাতে জড়িয়ে ধরে আছে। কঙ্কালটির ডান হাতে একগুচ্ছ রজনীগন্ধা। যথেষ্ট জটিলতা। পৃথিবীর রিক্তশ্রী ফুটিয়ে তোলার আয়োজনে কোনো ত্রুটি নেই। এ ধরনের প্রচ্ছদ চিত্রের বইগুলোর পাতা সাধারণত উল্টানো হয় না। তবুও অভ্যাস বসেই পাতা উল্টালাম এবং একসময় দেখি গ্রন্থকারের লেখা ভূমিকাটি পড়তে শুরু করেছি। শুরু না করলেই বোধহয় ভালো ছিল। ভূমিকাটিতে খুব মন খারাপ করার একটি ব্যাপার আছে। আমার নিজের যথেষ্ট দুঃখ কষ্ট আছে, অন্যের দুঃখ কষ্ট আর ছুঁতে ইচ্ছা করছে না। গ্রন্থকার লিখেছেন, দীর্ঘ 5 বছর পূর্বে রিক্তশ্রী পৃথিবীর পাণ্ডুলিপি প্রস্তুত করি। সেই সময় আমার অতি আদরের জ্যেষ্ঠ কন্যা মোসাম্মত নুরুন্নাহার খানম বেনু উক্ত গ্রন্থের জন্য প্রচ্ছদচিত্রটি অঙ্কন করে। অর্থাভাবে তখন গ্রন্থটি প্রকাশ করতে পারিনি। আজ প্রকাশিত হলো, কিন্তু হায়, আমার বেনু মা দেখিতে পাইল না। বইটির 3য় পৃষ্ঠায় প্রচ্ছদ শিল্পীর সামান্য একটু পরিচয়ও আছে। সেখানে লেখা, প্রচ্ছদ শিল্পী মোসাম্মত নুরুন্নাহার খানম, 10ম শ্রেণী, বিজ্ঞান বিভাগ। মফস্বল থেকে প্রকাশিত বইটি হঠাৎ করেই অসামান্য হয়ে উঠল আমার কাছে। এই বইটি ঘিরে দরিদ্র পরিবারের আশা আকাঙ্ক্ষার ছবিটি চোখের সামনে দেখতে পেলাম। লম্বা বেনির 10ম শ্রেণীর কলা মতো রোগা একটি মেয়ে যেন গভীর ভালোবাসায় বাবার বইয়ের জন্য রাত জেগে প্রচ্ছদ আঁকছে। আঁকা হবার পর বাবাকে দেখালো সেটি। পৃথিবীর সব বাবাদের মতো এই বাবাও মেয়ের শিল্পকর্ম দেখে অভিভূত হয়ে গেলেন। রাতে সবাই খেতে বসেছে। দরিদ্র আয়োজন, কিন্তু সবার মুখ হাসি হাসি। বাবা বললেন, পাশ করলে আমার বেনু মাকে আমি আর্ট কলেজে দেব। বেনু বেচারি লজ্জায় মরে যায়। ভাত মাখতে মাখতে বলল, দূর ছাই, মোটেও ভালো হয়নি। ভালো হয়নি মানে? আঁকুক দেখি কেউ এরকম একটা ছবি। বই অবশ্য বাবা প্রকাশ করতে পারলেন না। কে ছাপবে এরকম বই? 2-1জন প্রকাশক বলেও ফেলল, এসব পদ্যের বই কি আজকাল চলে রে ভাই? এসব নিজের পয়সায় ছাপতে হয়। টাকা জমান, জমিয়ে নিজেই ছাপান। প্রয়োজনীয় টাকা জোগাড় করতে বাবার দীর্ঘ 5 বছর লাগলো। হয়তো স্ত্রীর কানের দুলজোড়া বিক্রি করতে হলো। সে বছর ঈদে বাচ্চারা কেউ কাপড় নিল না। তিনি খুঁজে পেতে সস্তার একটি প্রেস বের করলেন, যার বেশিরভাগ টাইপই ভাঙা। কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ প্রেসের মালিক সালাম সাহেব গ্রন্থকারের কবিতার একজন ভক্ত। গ্রন্থকার লিখেছেন, টাউন প্রেসের স্বত্বাধিকারী জনাব আব্দুস সালাম সাহেব আমার এই গ্রন্থখানি প্রকাশের ব্যাপারে প্রভূত সাহায্য করিয়াছেন। এই কাব্যানুরাগী বন্ধুবৎসল মানুষটির সহযোগিতা ব্যতীত এই গ্রন্থ আপনাদের হাতে তুলিয়া দেয়া আমার সাধ্যাতীত ছিল। জনাব আব্দুস সালাম সাহেবকে ধন্যবাদ দিয়া ছোট করার ধৃষ্টতা আমার নাই। ভূমিকা থেকে বোঝা যাচ্ছে, কবি সন্ধ্যাবেলায় প্রুফ দেখতে যখন যেতেন তখন সালাম সাহেব হাসি মুখে বলতেন, এই যে কবি সাহেব আসেন, আপনার সেকেন্ড প্রুফ রেডি। কইরে, কবি সাহেবের জন্য চান? চা খেতে খেতে বললেন, প্রুফে চোখ বুলাতে বুলাতে আপনার একটা কবিতা পড়েই ফেললাম, বেশ লিখেছেন। কোন কবিতাটির কথা বলছেন? ওই যে কি যেন বলে, ইয়ের উপর যেটা লিখলেন, বৃষ্টি বাদলার কথা আছে যেটায়। ও, নববর্ষার কথা বলছেন? হ্যাঁ, ওইটাই, চমৎকার, খুবই ভাবের কথা। আপনি তো ভাই বিরাট লোক। কবি নিশ্চয়ই বই ছাপানো সব টাকা আব্দুল সালাম সাহেবকে দিতে পারেননি। সালাম সাহেব বললেন, যখন পারেন দিবেন, কবি মানুষ আপনি, আপনার কাছে টাকা মার যাবে নাকি? কজন পারে আপনার মতো কবিতা লিখতে? ভূমিকা পড়ে জানতে পারলাম, নেত্রকোনা শহরের একজন প্রবীণ উকিল বাবু নলিনী রঞ্জন সাহাও জনাব আব্দুল সালামের মতো কবির প্রতিভায় মুগ্ধ। কবি লিখেছেন, বাবু নলিনী রঞ্জন সাহার উৎসাহ ও প্রেরণা আমাকে গ্রন্থখানি প্রকাশ করিবার জন্য আগ্রহী করিয়াছে। বাবু নলিনী রঞ্জন একজন স্বভাব কবি এবং কাব্যের একজন কঠিন সমালোচক। তিনি যখন আমার কবিতা প্রসঙ্গে সাপ্তাহিক পত্রিকা মঞ্জুষাতে আমার একটি কবিতার উচ্ছ্বসিত প্রশংসা করিয়া বলিলেন, এই কবির কাব্যগ্রন্থ অনতিবিলম্বে প্রকাশ হওয়া বাঞ্ছনীয়, তখনই আমি স্থির করি, রক্তশ্রী পৃথিবীতে মোট 113টি কবিতা আছে। প্রতিটি কবিতার নিচে রচনার স্থান, তারিখ এবং সময় দেয়া। অনেকগুলোর সঙ্গে বিস্তৃত ফুটনোট। কয়েকটি উল্লেখ করি। দিবাবসান কবিতার ফুটনোটে লেখা, আমার বড় শ্যালক জনাব আমির সাহেবের বাড়িতে এই কবিতাটি রচিত হয়। তাহার বাড়ির সন্নিকটে খরাস্রোতা একটি নদী আছে, নাম স্মরণ নাই। উক্ত নদীর তীরে এক সন্ধ্যায় বসিয়াছিলাম। দিবাবসানের পরপরই আমার মনে গভীর আবেগের সৃষ্টি হয়। কবিতা রচনার উপকরণ সঙ্গে না থাকায় আবেগটি যথাযথ ধরিয়া রাখিতে পারি নাই। সমস্ত কবিতাটি মনে মনে রচিত করিয়া পরে লিপিবদ্ধ করিতে হইয়াছে। অন্য একটি কবিতার ফুটনোটটি এরকম। কবিতার নাম বাসরসজ্জা।
এই দীর্ঘ কবিতাটি আমি আমার বাসর রাত্রে রচনা করিয়াছি। সেই সময় বাহিরে খুব দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। প্রচণ্ড হাওয়া এবং অবিশ্রান্ত বর্ষণ, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাইতেছিল। আমার নবপরিণীতা বালিকাবধূ মেঘগর্জনে বারবার কাঁপিয়া উঠিতেছিল। বাসর রাত্রিতে স্বামীর এই কাব্যরোগ দেখে নতুন বউটি নিশ্চয়ই দারুণ অবাক হয়েছিল। তার চোখ ছিল বিস্ময় এবং হয়তো কিছুটা ভয়। কবি স্বামী দীর্ঘ রচনাটি কি সেই রাত্রেই পড়ে শুনিয়েছেন তার স্ত্রীকে? না শুনিয়ে কি পারেন? ঝড় জলের রাত, হাওয়ার মাতামাতি, টাটকা নতুন কবিতা, রহস্যমণ্ডিত এক নারী। সেই রাত কী যে অপূর্ব ছিল সেটি আমরা ফুটনোট পড়ে কিছুটা বুঝতে পারি, এবং এও বুঝতে পারি যে লোক বিয়ের রাতে 6.5 পৃষ্ঠার একটি কবিতা লিখতে পারেন, তিনি পরবর্তী সময়ে কী পরিমাণ বিরক্তি ও হতাশার সৃষ্টি করেছেন তার স্ত্রীর মনে। ঘরে হয়তো টাকা পয়সা নেই, ছোট ছেলের জ্বর, তার জন্য সাগু কিনে আনতে হবে, কিন্তু ছেলের বাবা কবিতার খাতা নিয়ে বসেছেন। গভীরভাবে তার চোখে জল, লিখছেন একদা জোছনায় নামের দীর্ঘ কোনো রচনা। কেন কিছু কিছু মানুষ এমন নিশি পাওয়া হয়? দুঃখ, কষ্ট, হতাশা, বঞ্চনা কিছুই তাদের স্পর্শ করে না। স্বর্গীয় কোনো একটি হিংস্র পশু তাদের তাড়া করে ফিরে। কেন করে? আমার উত্তর জানা নেই, জানতে ইচ্ছে হয়। এইসব নিশি পাওয়া মানুষদের বেশিরভাগই নিজের ক্ষুদ্র পরিবার এবং কয়েকজন ভালো মানুষ বন্ধুবান্ধব ছাড়া আর কারো কাছে তাদের আবেগের কথা পৌঁছাতে পারেন না। কৃপণ ঈশ্বর এদেরকে আবেগে উদ্বেলিত হবার মতো অপূর্ব একটি হৃদয় দিয়ে পাঠান, কিন্তু সেই আবেগকে প্রবাহিত করবার মতো ক্ষমতা দেন না। এরা বড় দুঃখী মানুষ। রিক্তশ্রীর পৃথিবীর পাতা উল্টাতে উল্টাতে আমার এমন কষ্ট হলো। কবি কত বিচিত্র বিষয় নিয়ে কত আজেবাজে জিনিসই না লিখেছেন। ইরানের শাহকে নিয়ে পর্যন্ত কবিতা আছে। কি আছে সুরাচের রাজার মধ্যে যে তাকে নিয়ে পর্যন্ত একটি কবিতা লিখতে হলো? 3টি কবিতা আছে মহাসাগর নিয়ে। কবি কিন্তু সাগর মহাসাগর কিছুই দেখেননি। সমুদ্র দেখিবার সৌভাগ্য আমার হয় নাই, তবে বহুবার আমি মনশ্চক্ষে সমুদ্র দেখিয়াছি। ফুটনোট: হে মহাসিন্ধু। কবিতা আমি পড়ি না, কিন্তু রিক্তশ্রী পৃথিবীর প্রতিটি কবিতা আগ্রহ নিয়ে পড়লাম। কিছুই নেই, কষ্টে সঞ্চিত শেষ মুদ্রাটিও নিশ্চয়ই চলে গেছে এই বইয়ে। বাকি জীবনেই পরিবারটি অবিকৃত গ্রন্থটির প্রতিটি কপি গভীর আগ্রহে আগলে রাখবে। প্রাণে ধরে শের দরে বিক্রি করতে পারবে না। বইয়ের স্তূপের দিকে তাকিয়ে স্ত্রী মাঝে মাঝে গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলবেন। কিন্তু তাতে কি আছে? অন্তত একটি দিনের জন্য হলেও তো এই পরিবারটিতে আনন্দ এসেছিল। কবি স্ত্রী মুগ্ধ চোখে স্বামীর দিকে তাকিয়ে ভেবেছিলেন, আমার স্বামী তাহলে সত্যি সত্যি একটি বই লিখে ফেলেছেন। ছেলেমেয়েরা বাবার বই নিয়ে ছুটে গেছে বন্ধুবান্ধবদের দেখতে। বাবা প্রথমবারের মতো বুক উঁচু করে তার বড় সাহেবের ঘরে ঢুকে বলেছেন, স্যার, আপনার জন্য একটা বই আনলাম। বড় সাহেব অবাক হয়ে বললেন, আরে আপনি আবার বই লিখলেন কবে? স্যার, প্রচ্ছদটা আমার মেয়ের আঁকা। তাই নাকি? বাহ, চমৎকার। রিক্তশ্রী পৃথিবীর শেষ কবিতাটি সম্পর্কে বলি। শেষ কবিতাটির নাম মা গো। কবিতাটি নুরুন নাহার খানমকে নিয়ে লেখা। ফুটনোট থেকে জানতে পারি, মৃত্যুর আগের রাতে সে যখন রোগ যন্ত্রণায় ছটফট করছিল, তখন তার অসহায় বাবা এই কবিতাটি লিখে এনেছিলেন মেয়েকে কিঞ্চিত উপশম দেবার জন্যে। কবিতাটি ক্ষুদ্র এবং রচনাভঙ্গি অন্য কবিতার মতোই কাঁচা, কিন্তু প্রতিটি শব্দ চোখের গহীন জলে লেখা বলেই বোধ করি কবিতাটি দুঃখী বাবার মতোই হাহাকার করে ওঠে। সেই হাহাকার বিশ্ব ব্রহ্মাণ্ড ছাড়িয়ে চলে যায় অদেখা সব ভুবনের দিকে। একটিমাত্র কবিতা লিখেও কেউ কেউ কবি হতে পারেন। অল্প কিছু পঙ্ক্তি মালাতেও ধরা দিতে পারে কোনো এক মহান বোধ, মহান আনন্দ, জগতের গভীরতম ক্রন্দন। সেই অর্থে আমাদের রিক্তশ্রীর কবি একজন কবি। এখন পড়ে শোনাচ্ছি এই বইয়ের পরবর্তী গল্প, দিনরাত্রি। 3rd পিরিয়ডে প্রণববাবুর কোনো ক্লাস নেই। তিনি কমন রুমে এসে পত্রিকা খুঁজতে লাগলেন। একটি মাত্র পত্রিকা রাখা হয়। পড়া শেষ না হওয়া পর্যন্ত সেটি হেডমাস্টার সাহেবের ঘরে থাকে। আজ হেডমাস্টার সাহেব আসেননি। তার মেয়ের বিয়ের কথাবার্তা হচ্ছে। ছেলের বড় ফুপা এসেছেন। সেই উপলক্ষে তিনি বড় সাইজের কই মাছের খোঁজে গিয়েছেন। কাজেই কমন রুমের টেবিলে পত্রিকাটি পাওয়া গেল। ভাঁজ পর্যন্ত খোলা হয়নি। এরকম একটা করকরে নতুন পত্রিকা পড়ার আনন্দই অন্যরকম। প্রণববাবু কোণার দিকে ইজি চেয়ারে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরেই তার কপাল দিয়ে টপ টপ করে ঘাম পড়তে লাগলো। তিনি ভাঙা গলায় ডাকলেন, বশির মিয়া, ও বশির মিয়া। বশির মিয়া স্কুলের দপ্তরি। সেও হেডমাস্টার সাহেবের সঙ্গে কই মাছের খোঁজে গিয়েছে। কেউ এলো না। 4th পিরিয়ডে আজিউদ্দিন সাহেব কমন রুমে পানি খেতে এসে দেখেন প্রণববাবু মরার মতো পড়ে আছেন। প্রণববাবু, কি হয়েছে?
প্রণববাবু বিড়বিড় করে কি যেন বললেন, তার কথা জড়িয়ে গেল। আজিজউদ্দিন সাহেব বিস্মিত হয়ে বললেন, শরীর খারাপ নাকি? এই প্রণববাবু! শরীর ঠিক আছে, পানি খাবো, একটু পানি দেন। মাথা ঘুরছে নাকি? এই প্রণববাবু, লটারির রেজাল্ট দিয়েছে। আজিজউদ্দিন সাহেবের ব্যাপারটা বুঝতে অনেক সময় লাগলো। রেড ক্রস লটারির 2 টাকা দামের টিকিট সবাইকে একটি করে কিনতে হয়েছে। হেডমাস্টার সাহেব 50টা টিকিট ময়মনসিংহ থেকে নিয়ে এসেছিলেন। গম্ভীর গলায় বলেছেন, সবাইকে কিনতে হবে, দেশের কাজ। আমরা শিক্ষকরা যদি না করি কারা করবে? সবার জন্য একটা এক্সাম্পল সেট করতে হবে। 5টা করে কিনবেন সবাই। থার্ড মাস্টার জলিল সাহেব মুখ কালো করে বললেন, 2 মাস ধরে বেতন নাই, এর মধ্যে এইসব আবার কি ঝামেলা স্যার? দেশের কাজের মধ্যে আবার ঝামেলার কি দেখলেন? 5টা করে কিনবেন সবাই, আর স্টুডেন্টদের মধ্যে ডিস্ট্রিবিউটের ব্যবস্থা করবেন, দেশের কাজ। 5টা করে টিকিট কিনতে হলো সবাইকে। হেডমাস্টার সাহেব দেশের কাজের জন্য হঠাৎ করে এত ব্যস্ত হয়ে যাওয়ার রহস্য উদ্ধার হলো। প্রতি 10টি টিকিটে তার 2 টাকা করে লাভ থাকে। সেই লটারির রেজাল্ট দেখে প্রণববাবুর কপাল ঘামছে, কথা জড়িয়ে যাচ্ছে। তার অর্থ কি? আজিজউদ্দিন সাহেব অবাক হয়ে বললেন, কি ব্যাপার ভাই, কিছু পেয়ে গেলেন নাকি? হ্যাঁ, পেয়েছি। আজিজউদ্দিন সাহেব স্তম্ভিত হয়ে গেলেন। ক্লাস 9-এ তার ইংরেজি গদ্য পড়াবার কথা, তিনি আর সেখানে গেলেন না। প্রণববাবুর পাশের চেয়ারে চুপচাপ বসে রইলেন। দুনিয়াতে কত অসম্ভব ব্যাপারই না ঘটে। প্রণববাবু পরশুদিন তার কাছে 50টা টাকা চেয়েছিলেন। তিনি বলেছেন, হাত একেবারে খালি, কোত্থেকে টাকা আসবে? গত মাসেও হাফ বেতন হয়েছে। আজিজউদ্দিন সাহেব ক্লান্ত স্বরে বললেন, এরকম ভ্যাবদামেও তো বসে আছেন কেন? ফুর্তি টুর্তি করুন। কি ফুর্তি করব? তাও ঠিক, লোকজন এরকম হঠাৎ লাখপতি হলে কি করে ফুর্তি করে কে জানে। রেজাল্টটা কোথায় দিয়েছে দেখি পত্রিকাটা। ক্লাস 9-এর ছেলেগুলো বড্ড গন্ডগোল করছে। একজন এসে কমন রুমে উঁকি দিয়ে দেখে গেল। আজিজউদ্দিন সাহেব ভ্রু কুচকে লটারির খবর 2-3 বার পড়লেন। তার কাছে কোনো টিকিট নেই। তিনি সবগুলো নেজামের 4 স্টলে বিক্রি করে ফেলেছেন। টিফিন পিরিয়ডে স্কুল ছুটি হয়ে গেল। মাস্টারদের কারো আর ক্লাস নেওয়ার উৎসাহ রইল না। সবাই কমন রুমে শুকনো মুখে বসে রইল। স্কুল ছুটি হয়ে যাওয়ায় ছেলেদের জন্য আনা টিফিন বেঁচে গেছে, লুচি আর বুন্দিয়া। অন্য সময় হলে টিফিনের ভাগ বাটোয়ারা নিয়ে উৎসাহী আলোচনা চলত। আজ আর কিছুই জমছে না। ক্লাস 10-এর ছেলেগুলো কমন রুমের দরজার কাছে জটলা পাকাচ্ছিল। আজিজউদ্দিন সাহেব প্রচণ্ড ধমক দিলেন, নাট্যশালা নাকি? হ্যাঁ, যা বাড়ি যা, 2 দিন পরে পরীক্ষা, কোনো হুঁশ নাই গরুর দল। হেডমাস্টার সাহেব খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে এলেন এবং খুব হইচই করলেন। এই স্কুল ছুটি দিয়েছে কে? স্কুল ছুটি দেওয়ার মতো কি হয়েছে বলেন তো? একজন লটারিতে করা টাকা পেয়েছে আর অমনি স্কুল ছুটি পেয়েছেনটা কি? হেডমাস্টার সাহেবের কথায় কারো কোনো ভাবান্তর হলো না। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সাহেব বিরক্ত হয়ে বলল, কি ভ্যানর ভ্যানর করছেন? কে গিয়ে এখন ক্লাস নেবে? অসুবিধাটা কি? আমি তোর মধ্যে অসুবিধার কিছু দেখলাম না। 3 মাস বেতন নাই, এর মধ্যে একজন 2 লাখ টাকা পেলে মেজাজ ঠিক থাকে? 3 মাস বেতন নেই কথাটা তো ঠিক বললেন না। হাফ বেতন হয়েছে গত মাসে। এসএসসি পরীক্ষার কালেকশন হলে বাকিটা পাবেন। ভালো কালেকশন হবে এবার। রশিদ মিয়া হেডমাস্টারের সঙ্গে ফিরে এসেছে। সে একটি বড় গামলায় তেল মরিচ দিয়ে মুড়ি মাখছিল। দুপুরে এটাই স্যারদের টিফিন। কেরোসিন কুকারে চায়ের পানি ফুটছে। হেডমাস্টার সাহেব বিরস মুখে বললেন, আজকেও মুড়ি? আজ একটা ভালো টিফিনের দরকার ছিল। কেউ কোনো সাড়া দিল না। টিফিন পর্ব শেষ হয়ে গেল খুব তাড়াতাড়ি। টিচাররা সবাই বাড়ি চলে গেলেন। প্রণববাবু নড়লেন না। হেডমাস্টার সাহেব একসময় বললেন, বাড়ি গিয়ে আমোদ ফুর্তি করেন, চুপচাপ বসে আছেন কি? ভালো লাগছে না স্যার? ভালো লাগবে না কেন? আজকে তো আপনার ভালো লাগারই দিন। জোর জবরদস্তি করে কিনেছেন বলেই পেলেন। মনে রাখবেন সেটা। উপকারের কথা কারোর মনে থাকে না, এটাই দুনিয়ার নিয়ম। প্রণববাবু বিড়বিড় করে কি যেন বললেন, পরিষ্কার বোঝা গেল না। যে টিকিটে পেয়েছেন সেটা আছে তো? অনেক সময় দেখা যায় টিকিটটাই মিসিং, তখন সবই গেল। প্রণববাবু মানিব্যাগ থেকে টিকিট বের করে হেডমাস্টার সাহেবের হাত দিলেন। হেডমাস্টার সাহেব ভ্রু কুঞ্চিত করে দীর্ঘ সময় তাকিয়ে রইলেন টিকিটের দিকে। তার মেয়ের এই বিয়ের প্রস্তাবটাও হয়তো ভেঙে যাবে। ছেলের ফুপা বলেছে ছেলের নাকি মোটরসাইকেলের খুব শখ। অজপাড়াগার পোস্টমাস্টারের ছেলে মোটরসাইকেল দিয়ে করবেটা কি? 13 টাকার কই মাছ জলে গেলে বলাই বাহুল্য। হেডমাস্টার সাহেব ছোট্ট একটু নিঃশ্বাস ফেলে বললেন, প্রণববাবু, আপনি এবার একটা মোটরসাইকেল কিনে ফেলেন। মোটরসাইকেল দিয়ে আমি কি করব? চড়বেন, আপনার তো দিনকাল। হেডমাস্টার সাহেব আবার টেনে টেনে হাসতে লাগলেন। প্রণববাবু স্কুল থেকে বেরুলেন সন্ধ্যার পর।
তার ধারণা ছিল বাজারের ভেতর দিয়ে যাবার সময় অসংখ্যবার লটারির টাকা পাওয়ার খবর তাকে বলতে হবে, কিন্তু সেরকম কিছুই হলো না। কেউ কি জানে না খবরটা? আশ্চর্য। তার ছেলে সুবল যেবার ময়মনসিংহে চুরি কেসে গ্রেফতার হলো সেবার প্রণববাবুকে অসংখ্যবার ব্যাপারটা বলতে হয়েছে। ফলস কেস বোধ হয়। কী বলেন প্রণববাবু? হাজার হলেও আপনার ছেলে ভদ্রলোকের সন্তান। ফলস কেস না, চুরি সত্যি সত্যি করেছে। বলেন কি? ব্যাপারটা ঠিকমতো বলেন তো শুনি। বসেন না, এই বাবুকে চা দে। আজ প্রণববাবু নীলগঞ্জ বাজারের প্রায় শেষ প্রান্তে চলে আসলেন। কেউ কিচ্ছু জিজ্ঞেস করলো না। বাজার থেকে বেরোবার সময় করিম মিয়া চিকন গলায় ডাকলো, বাবু একটু শুনে যান তো। কি ব্যাপার? মোট 211 টাকা পাও না, আমরা গরিব ব্যবসায়ী, এতটা টাকা আটকে পড়লে চলে? দিয়ে দিব সেটা তো বাবু 2-3 মাস ধরেই শুনতেছি। নিবারণ সাহার কাছে এরকম 400 টাকা পাও না, হঠাৎ একদিন কাউকে কিছু না বলে চলে গেল ইন্ডিয়া। আমি ইন্ডিয়া যাব না, ইন্ডিয়াতে আমার কেউ নাই। প্রণববাবুর খুব ইচ্ছা হলো লটারির কথাটা বলেন, কিন্তু বলতে পারলেন না। প্রণববাবু বাড়ি পৌঁছলেন রাত 8টার দিকে। কোনো সারা শব্দ নেই, সারা শব্দ করার লোকও অবশ্য নেই। চারদিকে ঘুটঘুটি অন্ধকার। তিনি হাতড়ে হাতড়ে তালা খুললেন, হারিকেন জ্বালালেন। টেবিলের ওপর খাবার ঢাকা আছে। খান কতক রুটি, একটা ভাজি, এক বাটি তেঁতুলের টক। তার রান্না হয় জ্যাঠার বাড়িতে। রান্না হয়ে গেলে তালা খুলে খাবার রেখে যায়। সেই বাবদ জ্যাঠার হাতে যখন যা পারেন দেন। প্রণববাবু কেরোসিন কুকার জ্বালিয়ে রুটি গরম করতে বসলেন। তখনই হঠাৎ করে সুবল এসে উপস্থিত। সুবলের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয় না বললেই হয়। গত 6 মাসে একবার মাত্র এসেছিল 2 দিনের জন্য। তিনি কোনো কথাবার্তা বলেননি। আজকে নিজে থেকেই কথা বললেন। আছিস কেমন সুবল? আছি কোনো মতো। তুমি আছো কেমন বাবা? খেয়ে এসেছিস নাকি? হ্যাঁ, মটন বিরিয়ানি খেয়েছি স্টেশনে। জানি তো এত রাত্রে খাওয়া দাওয়ার কোনো আয়োজন তোমার নাই। খাচ্ছ কি তুমি, রুটি নাকি? হ্যাঁ, খাবি একটা? না। প্রণববাবু খেতে বসলেন। সুবল বাইরের বারান্দায় গিয়ে সিগারেট ধরালো। প্রণববাবু লক্ষ্য করলেন সুবলের গায়ে চকচকে একটা শার্ট থাকলেও তার পায়ের চামড়ার জুতো ঝরাতে তালি পড়েছে। যে মোটর শপে মেকানিকের কাজ শিখত সেখানে পয়সা করি বোধহয় কিছুই দেয় না। তার মনে পড়ল 2 মাস আগে 250 টাকা চেয়ে ভুল বানানে 3 পাতার একটা চিঠি লিখেছিল সুবল। তিনি জবাব দেননি। এবারও টাকার জন্যই বোধহয় এসেছে। বাবা, ঘরে 4 পাতা আছে? আছে বোধহয়, দেখতো হরলিক্সের বোতলটার মধ্যে। তোমার কাছে 300 টাকা হবে বাবা, আমার খুবই দরকার। বাবা, খুব ঝামেলার মধ্যে পড়ে গেছি। একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে বাবা। কি ঝামেলা? ওনার খুব ইচ্ছা ছিল এই প্রশ্নটা জিজ্ঞাসা করে, কিন্তু চুপ করে রইলেন। তার যে মেয়ে কলকাতার শিবপুরে ছিল সেও কি একটা ঝামেলায় পড়েছিল। 1000 টাকা চেয়ে চিঠি লিখেছিল, ছোট্ট চিঠি। কিন্তু সেই ছোট্ট চিঠি পড়ে তিনি সারা রাত ঘুমোতে পারেননি। মেয়েটি অনেক বয়স পর্যন্ত তার সঙ্গে ঘুমাতো। কি বিশ্রী ঘুম! পা দুটি বুকের কাছে এনে মাথা বাঁকা করত। কত বকাছকা, কত কি, লাভ হয়নি কিছুই। অঞ্জুর সেই চিঠির জবাব তিনি দেননি, লজ্জাতেই দিতে পারেননি। দীর্ঘ 1 বছর সেই চিঠি পকেটে নিয়ে তিনি ঘুরে বেরিয়েছেন, ক্লাসে গিয়েছেন, পাটিগণিতের কঠিন কঠিন সব অঙ্ক জলের মতো বুঝিয়ে দিয়েছেন। প্রণববাবু বারান্দায় গিয়ে বসলেন। কি চমৎকার জ্যোৎস্না! অন্ধকার হালকা হয়ে আসছে ক্রমে ক্রমে। লেবু ফুলের ঘ্রাণ আসছে। গাছটাতে লেবু হয় না, শুধুই ফুল ফুটে। গাছগাছালির কোনো যত্ন নেই আর। কে যত্ন করবে? সুবল চায়ের কাপ নিয়ে বাইরে এসে দাঁড়ালো। বাবা, খুব বড় একটা ঝামেলার মধ্যে পড়েছি। সবাই বড় ঝামেলায় পড়ে। তিনিও মেকি নিয়ে ঝামেলায় পড়েছিলেন। ছেলে পাওয়া যায় না। শেষটায় কেদারনাথ বাবু কলকাতায় নিয়ে গিয়ে বিয়ে দিলেন। বিয়েটা কেমন হয়েছিল কে জানে। বড় পছন্দ হয়েছিল পাগলিটার। আজ আর তা জানবার কোনো উপায় নেই। বাবাকে কি আর এইসব কথা কোনো মেয়ে লেখে? বাবাকে লিখতে হয় দারুণ সমস্যার সময়। সুবল মৃদুস্বরে বলল, বাবা চা খাবে? চা দিই? দে। চিনি নাই, চিনি ছাড়া চা দে একটু। সুবল তাকিয়ে দেখল তার বাবার চোখ দিয়ে জল পড়ছে। ব্যাপারটা কি? সে আর চোখে তাকাতে লাগলো। 300 টাকা না পেলে বেইজ্জত হব। সুবল কথাটা বলেই মাথা নিচু করে ফেলল এবং লক্ষ্য করল তার নিজের চোখও ভিজে উঠছে। সে হঠাৎ বলে ফেলল, বড় কষ্ট বাবা। কষ্ট? হ্যাঁ, কষ্ট তো বটেই। টাকার কি জোগাড় হবে? প্রণববাবু জবাব দিলেন না, চোখ মুছলেন। সুবল বাবার কাছে সরে এলো। প্রণববাবু হঠাৎ কি মনে করে সুবলের একটি হাত চেপে ধরে সশব্দে ফুঁপিয়ে উঠলেন।
কাঁদবে না বাবা, দেখি একটা ব্যবস্থা করব আমি নিজেই, কাঁদবে না। মেয়েটারে বড় দেখতে ইচ্ছা হয় সুবল। তিনি 2 লক্ষ টাকার একটি টিকিট পকেটে নিয়ে একজন নিঃস্ব মানুষের মতো কাঁদতে লাগলেন। সুবল বাবাকে 2 হাতে জড়িয়ে ধরে বসে রইল। 300 টাকার তার সত্যি খুব প্রয়োজন ছিল। সুবলের ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু সে কাঁদল না। উদাস গলায় বলল, চিন্তার কিছু নাই বাবা, সব ঠিক হয়ে যাবে। প্রণববাবু ধরা গলায় বললেন, কিছুই ঠিক হয় না রে। তার কথা সমর্থন করেই ঘরের ভেতর থেকে একটি তক্ষক ডেকে উঠল। চারদিকে মাছের চোখের মতো মরা জোছনা। এখন পড়ে শোনাচ্ছি এই বইয়ের পরবর্তী গল্প 1971। তারা এসে পড়ল সন্ধ্যার আগে আগে। বিরাট একটা দল, মার্চ টার্চ কিচ্ছু না, এলোমেলোভাবে হেঁটে আসা। সম্ভবত বহু দূর থেকে আসছে। ক্লান্তিতে নুয়ে পড়ছে এক একজন, ঘামে মুখ ভেজা, ধুলি সরিত খাকি পোশাক। গ্রামের লোকজন প্রায় সবাই লুকিয়ে পড়ল। শুধু বৌদি পাগলা হাসি মুখে এগিয়ে গেল। মহানন্দে চেঁচিয়ে উঠল, বিষয় কি গো? পুরো দল থমকে দাঁড়ালো মুহূর্তে। বৌদি পাগলার হাতে একটি লাল গামছা। সেই গামছা নিশানের মতো উঁচিয়ে চেঁচালো, কই যান গো আপনারা? এমন অদ্ভুত ব্যাপার স্যাপার সে আগে তো দেখলাম না। মেজর সাহেবের চোখে সানগ্লাস। তিনি সানগ্লাস খুলে ফেলে ইংরেজিতে বললেন, লোকটা কি বলছে? রফিক উদ্দিন সঙ্গে সঙ্গে বলল, লোকটা মনে হচ্ছে পাগল। আমাদের সব গ্রামে একটা করে পাগল থাকে। তাই নাকি? জি স্যার। বুঝলে কি করে পাগল? রফিক উদ্দিন চুপ করে গেল। মেজর সাহেবের খুব পেঁচানো স্বভাব, একটি কথার 10টি অর্থ করেন। বৌদি পাগলাকে দেখা গেল ছুটতে ছুটতে আসছে, তার মুখ ভর্তি হাসি। রফিক ধমকে উঠল, এই তুই কি চাস? বৌদি পাগলার হাসি আরও বিস্তৃত হলো। রফিক কপালের ঘাম মুছল, সরু গলায় বলল, আর লোকটা স্যার পাগল। আমাদের স্বগ্রামে একটা করে। এই কথা তুমি আগে একবার বলেছ, একই কথা 2-3 বার বলার প্রয়োজন নেই। রফিক ঢোক গিলল। মেজর সাহেব ঠান্ডা গলায় বললেন, এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, কিছুক্ষণ বিশ্রাম করা যাক, সবাই টায়ার্ড। মাইল 5 গেলেই স্যার নবীনগর, খুব বড় বাজার, পুলিশ ফাঁড়ি আছে। সন্ধ্যা নামার আগে আগে নবীনগর চলে যাওয়া ভালো। কেন, তুমি কি ভয় পাচ্ছ? জি না স্যার, ভয় পাবো কেন? মেজর সাহেব দলটির দিকে তাকিয়ে কিছু একটা বললেন। মৃদু একটা সাড়া জাগল। নিমিষের মধ্যে ছড়িয়ে ছিটে বসে পড়ল সবাই। মাথা থেকে ভারী হেলমেট খুলে ফেলতে লাগলো। মেজর সাহেব নিচু স্বরে বললেন, পাগলটাকে বেঁধে ফেলতে বলো। তিনি কাঠের একটি বাক্সের উপর বসে পাইপ ধরালেন। খাকি পোশাক পরা কারো মুখে পাইপ মানায় না, কিন্তু এই মেজর অসম্ভব সুপুরুষ, তার মুখে সব কিছুই মানায়। পাগলটাকে আম গাছের সঙ্গে বেঁধে ফেলা হলো। তার কোনো আপত্তি দেখা গেল না, বরং কাছাকাছি থাকতে পারার সৌভাগ্যে তাকে আনন্দিতই মনে হলো। কেউ তার দিকে তেমন নজর দিল না। এরা অসম্ভব ক্লান্ত, এদের দৃষ্টি নিরাসক্ত ও ভাবলেশহীন। মেজর সাহেব পানির বোতল থেকে কয়েক চুমুক পানি খেল। বুট জুতা জোড়া খুলে ফেললেন। তার বাঁ পায়ের গোড়ালিতে ফোসকা পড়েছে। রফিক বলল, ডাব খাবেন স্যার? মেজর সাহেব সে কথার জবাব না দিয়ে শান্ত স্বরে বললেন, আগে আমরা কোন গ্রামে গেলেই ছোটোখাটো একটা দল পাকিস্তানি পতাকা হাতে নিয়ে আসতো, এখন আর আসে না। এর কারণ কি জানো? জানি না স্যার। ভয়ে আসে না। এই গ্রামের সবকটি লোক এখন জঙ্গলে লুকিয়ে আছে, ঠিক না? বদি পাগলা বলল, একটু বোতলের পানি খেতে মন চায়। ও কি চায়? ওয়াটার বোতল থেকে পানি খেতে চায় স্যার। গ্রামের সবাই পালিয়ে গেলেও আজিজ মাস্টার যেতে পারেনি, কারণ ঘোনাপাতা থেকে তার ছোট বোন এসেছিল। আজ সকাল থেকেই তার প্রসব ব্যথা শুরু হয়েছে। এরকম একজন মানুষকে নিয়ে টানাটানি করা যায় না। তবু দুবার বলল, ধরাধরি কইরা নাও ডাতনিয়া তুললে শ্যামগঞ্জ লইয়া যাওন যায়। তার জবাবে আজিজ মাস্টারের মা তার কাপুরুষতা নিয়ে কুৎসিত একটা গোল দিয়েছেন। ঠ্যাং ভাঙা বিড়ালের সঙ্গে তুলনা করেছেন। আজিজ মাস্টার প্রতিবাদ করেনি, কারণ কথাটি সত্য, সে বড়ই ভীতু। গ্রামে মিলিটারি ঢুকেছে শোনার পর থেকে তার ঘন ঘন প্রস্তাবের বেগ হচ্ছে। সে বসে আছে উঠানে, এমন সামান্য শব্দও দারুণভাবে চমকে উঠছে। মাস্টার বাড়িতে আসো? ক্যাডা? আমরা। খবর শুনছো? বদি পাগলারে বাইন্ধা রাখছে আম গাছে। শুনছি। নীলগঞ্জের মুরব্বীদের কয়েকজন শঙ্কিত ভঙ্গিতে উঠে এলো উঠোনে। তোমার তো একটু জাউন লাগে মাস্টার। কই জাউন লাগে? তুমি ছাড়া কে যাইব? তুমি ইংরেজি জানো, শুদ্ধ ভাষা জানো। মিলিটারির কাছে যাইতে কন।
হ, আমি গিয়া কি করতাম? গিয়া কইবা এই গ্রামে কোনো অসুবিধা নাই, পাকিস্তানের নিশানটা হাতে লইয়া যাইবা, ভয়ের কিচ্ছু নাই। কথা কন না যে, আমি যাই কেমনে? বাড়ি তত বড় বিপদ, পুতির বাচ্চা হইব। তোমার তো কিছু করণের নাই মাস্টার, তুমি ডাক্তারও না কবিরাজও না। পাকিস্তানের পতাকা পাইয়াম কই? কেন স্কুলের পতাকা কি করলা? ফালাইয়া দিছি। ফালাইয়া দিছো কেন? আইএ পাশ করলে কি হইব মাস্টার, তোমার জ্ঞান বুদ্ধি হয় নাই। পতাকাটা তুমি ফালাইয়া কোন আক্কেলে? এখন কি আর করবা, যাও খালি হাতে। আমার ডর লাগে চাচাজি। ডরের কিছু নাই, এরা বাঘও না ভাল্লুকও না। তুমি গিয়া খাতির যত্ন কইরা দুইটা কথা কইবা, 1 মিনিটের মামলা। কি কও আসমত? ন্যায্য কথা, দেরি করো না, আইনদা রওনার আগেই যাও। একলা একলা যাও নেই বালা, একলাই যাও। 3 বার কুল হুয়াল্লা কইয়া ডাইন পায়রা আগে ফেলবা। 5 বার মনে মনে কইবা ইয়া মুকাদ্দেমু। ভয় ডরের কিছুই নাই মাস্টার, আল্লাহর পাক কালাম। এর মর্ত ভাই অন্যরকম। আজিজ মাস্টার মাথা নিচু করে বসে রইল। তার আবার প্রস্রাবের বেগ হয়েছে। ঘরের ভেতর থেকে পুতি কুকু করছে। প্রথম পোয়াতি খুব ভোগাবে। বইনটারে এমন অবস্থায় ফালাইয়া কেমনে যাই? এইটা কি কথা? তুমি ঘরে থেকে করবাটা কি? বেকুবের মতো কথা কও খালি। উঠো দেহি। আজিজ মাস্টার উঠল। মেজর সাহেব দীর্ঘ সময় তার দিকে সরু চোখে তাকিয়ে রইলেন। অন্ধকার হয়ে আসছে, তার মুখের ভাব ঠিক বোঝা যাচ্ছে না। তিনি বসে আছেন কাঠের একটি বড় বাক্সের উপর, পা দুটি ছড়ানো। মেজর সাহেব পরিষ্কার বাংলায় বললেন, কি চাও? আজিজ মাস্টার থতমতো খেয়ে গেল। এ বাংলা জানে নাকি? কি আশ্চর্য! কি চাও তুমি? জি কিছু চাই না। কিছু না চাইলে এসেছো কেন? তামাশা দেখতে, সার্কাস হচ্ছে? আজিজ মাস্টার ঘামতে শুরু করল। মেজর সাহেবের পরবর্তী সমস্ত কথোপকথন হলো ইংরেজিতে। আজিজ মাস্টার বেশিরভাগ জবাবই দিল বাংলায়, তাতে অসুবিধা হলো না। মেজর সাহেব ভালো বাংলা জানেন। তুমি কি করো? আমি এখানকার প্রাইমারি স্কুলের টিচার। এখানে আবার স্কুলও আছে নাকি? জি স্যার। আর কি আছে? একটা মসজিদ আছে। শুধু মসজিদ, মন্দির নাই? পূজা হয় যেখানে? জি না স্যার। ঠিক করে বলো, মন্দির আছে কিনা? নাই স্যার। মেজর সাহেব পাইপ ধরালেন। ঠান্ডা গলায় কাকে যেন পাঞ্জাবি বা অন্য কোনো ভাষায় কি বললেন। সেই লোকটি উঠে এসে প্রচণ্ড একটা চর বসিয়ে দিল আজিজ মাস্টারের গালে। আজিজ মাস্টার চিত হয়ে পড়ে গেল। আম গাছের সঙ্গে বাঁধা বদি পাগলা দারুণ অবাক হয়ে বলল, ও মাস্টার, উঠো উঠো। যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে মেজর সাহেব বললেন, তোমার নাম কি? আজিজুর রহমান। আজিজুর রহমান, তোমাদের এইদিকে মুক্তিবাহিনী আছে? জি না। সবাই পাকিস্তানি? জি। বাহ, খুব ভালো। তুমি নিজেও একজন খাঁটি পাকিস্তানি, ঠিক না? জি স্যার। সবাই পাকিস্তানি হলে এত ভয় কিসের? আমার তো মনে হয় এই গ্রামে সবাই ভয় পালিয়েছে। মেয়েগুলি লুকিয়ে আছে জঙ্গলে, ঠিক না? তোমাদের কি ধারণা আমরা তোমাদের মেয়েদের ধরে নিয়ে যাব? কি কথা বলছো না যে? তোমার নিজের স্ত্রীও কি জঙ্গলে লুকিয়েছে? স্যার, আমি বিয়ে করিনি। বিয়ে করোনি? বয়স কত তোমার? 40। 40 এখনো বিয়ে করোনি? তাহলে চালাও কিভাবে? মাস্টার বেড করো। আজিজ মাস্টার কপালের ঘাম মুছল। মেজর সাহেব হুঙ্কার দিয়ে উঠলেন, কথার জবাব দাও। স্যার, জানতে চাচ্ছেন আপনি হস্তমৈথুন করেন কিনা? বলে ফেলাই ভালো, স্যার রেগে যাচ্ছেন। বলল রফিক উদ্দিন, করি না। বলো কি, তোমার যন্ত্রপাতি ঠিক আছে? দেখি পায়জামা খুলে সবাইকে দেখাও তো। স্যার কি বলেন? পায়জামা খুলে তোমার যন্ত্রটা সবাইকে দেখাতে বললাম। ঝটপট করো, দেরি করবে না, আমার হাতে সময় বেশি নেই। খুলে ফেলেন ভাই, বেটা ছেলেদের মধ্যে আবার লজ্জা কি? খুলে ফেলেন, স্যার রাগ করছেন। মেজর সাহেব নিচু গলায় কি একটা বলল। একজন এসে হ্যাচকা টানে আজিজ মাস্টারের পায়জামা নামিয়ে ফেলল। মেজর সাহেব বললেন, জামাটাও খুলে নাও। আজিজ মাস্টার 2 হাতে তার লজ্জা ঢাকার চেষ্টা করতে লাগলো। একটা মৃদু হাসির গুঞ্জন উঠল চারদিকে। একজন কে যেন কাগজের দলা পাকিয়ে ছুঁড়ে মারল আজিজ মাস্টারের দিকে। মেজর সাহেব বললেন, তুমি পাকিস্তানিদের ভালোবাসো? বাসি। গুড। পাকিস্তানি মিলিটারিদের ভালোবাসো? জি স্যার। ভেরি গুড। আমাকেও নিশ্চয়ই ভালোবাসো, বাসো না? বলো, বলে ফেলো। বাসি স্যার। যে তোমাকে ন্যাংটা করে দাঁড়িয়ে করিয়ে রেখেছে তাকেও তুমি ভালোবাসছো। তুমি তো বিশ্বপ্রেমিক দেখছি। মেজর সাহেব অনুচ্চ স্বরে কি একটা বলতেই চারদিকে হাসির বান ডেকে গেল। বদি পাকলা চোখ বড় বড় করে বলল, মাস্টার, তোমার কাপড় কই? এই মাস্টার,
আজিজ মাস্টার ঘোলা চোখে তাকালো তার দিকে। তার বমি বমি ভাবটা কেটে গেছে, শুধু মাথার পেছন দিকটায় তীব্র ও তীক্ষ্ণ একটি যন্ত্রণা। মেজর সাহেব বললেন, আজিজুর রহমান, তুমি ভয়ে মিথ্যা কথা বলছো প্রাণে বাঁচবার জন্য। সত্যি কথা বলো, তোমাকে ছেড়ে দিব। তুমি কি আমাকে পছন্দ করো? না। পাকিস্তানিদের পছন্দ করো? না। এই তো আসল কথা বেরোচ্ছে। তুমি কি চাও এটা বাংলাদেশ হোক? তুমি তাহলে একজন দেশদ্রোহী। দেশদ্রোহীর মৃত্যুদণ্ড হওয়া উচিত। আমি সেই ব্যবস্থা করতে চাই। নাকি তুমি বাঁচতে চাও? দেরি করবে না, বলে ফেলো বাঁচতে চাও কি না। বলেন ভাই, বাঁচতে চাই। এরকম করছেন কেন? শুধু শুধু নিজের বিপদ ডেকে আনছেন। বদিপাক লাবার কথা বলে উঠল, ও মাস্টার, কাপড় পিন্দো, তুমি ন্যাংটা। আজিজ মাস্টার নড়ল না। মেজর সাহেব বললেন, কাপড় পরো, কাপড় পর আমার সামনে থেকে বিদায় হও। ক্লিয়ার আউট। আজিজ মাস্টার কাপড় পরল না। হঠাৎ একদলা থুতু ফেলল। সেই থুতু সাহেবের ডান পায়ের হাঁটুর কাছে এসে পড়ল। মেজর সাহেব চোখ তুলে তাকালেন। চারদিকে কোনো শব্দ নেই। আজিজ মাস্টার এগিয়ে এসে আরেক দলা থুতু ফেলল। সেই থুতু মেজর সাহেবের শার্টে এসে পড়ল। তিনি শান্ত স্বরে বললেন, যথেষ্ট বিশ্রাম হয়েছে, এবার আমরা রওনা হব। সৈন্যদল মার্চ করে এগুচ্ছে। মেজর সাহেবের মুখ অসম্ভব বিবর্ণ। পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একজন নগণ্য মানুষ। এখন পড়ে শোনাচ্ছি এই বইয়ের পরবর্তী গল্প, জলছবি। ফার্মগেটে বাসে উঠবার সময় জলিল সাহেবের বাম পায়ের জুতার তলাটা খুলে পড়ে গেল। বাসে উঠবার উত্তেজনায় ব্যাপারটা তিনি খেয়াল করলেন না। শুধু মনে হলো দাঁড়িয়ে তিনি যেন ঠিক আরাম পাচ্ছেন না। বাম পায়ে তেমন জোর নেই। শাহবাগের কাছে এসে তিনি বসবার জায়গা পেলেন। অফিস টাইমে বসবার জায়গা পাওয়া অসম্ভব ভাগ্যের ব্যাপার। নিশ্চয়ই কিছু একটা ঝামেলা আছে। তিনি আর চোখে পাশে বসা লোকটির দিকে তাকালেন এবং শিউরে উঠলেন। লোকটির ঘাট থেকে কান পর্যন্ত দগদগে ঘা। লালাভ একরকম রস সেখান থেকে গড়িয়ে পড়ছে। জলিল সাহেবের পেটের মধ্যে পাক দিয়ে উঠল। তিনি দৃষ্টি ফিরিয়ে নিলেন তার পায়ের দিকে, আর তখনই দেখলেন বাম পায়ের জুতার তলাটার কোনো চিহ্নও নেই। 1 বছরও হয়নি এর মধ্যে এই অবস্থা। পাশে বসা লোকটি বলল, কটা বাজে? 9টা। লোকটা রাগি রাগি গলায় বলল, আপনার ঘড়িতে তো 9টা 10 বাজে, 9টা বললেন কেন? জলিল সাহেব তাকিয়ে দেখলেন লোকটির হাতেও ঘা। কুষ্ঠ নাকি? তিনি বাঁদিকে খানিকটা সরে এলেন। লোকটি পা মেলে যতটুকু জায়গা খালি ছিল সবটুকু ভরাট করে ফেলল। আপনার জুতার কি হয়েছে? জলিল সাহেব জবাব দিলেন না। খুলে পড়ে গেছে নাকি? হ্যাঁ। বাসের অনেকগুলো লোক উকি দিল, যেন দারুণ একটা মজার ব্যাপার। অনেক রকম ছোট ছোট প্রশ্ন হতে লাগলো। কোন সময় খুলল? টের পান নাই? বলেন কি? কোন কোম্পানির জুতা? বাটা নাকি? বাটা জুতার আগের কোয়ালিটি এখন আর নাই। জুতার দোকানে না গিয়ে অর্ডার দিয়ে বানানোই এখন ভালো। হেসে খেলে 4-5 বছর যায়। জলিল সাহেব লক্ষ্য করলেন তার সামনের সিটে বসা দুটি মেয়ে ঘাড় ঘুরিয়ে জুতা দেখতে চাচ্ছে। এই গাদাগাদি ভিড়ের মধ্যেও তামাশা দেখা চাই। একটি মেয়ে আবার ফিক করে হেসে ফেলল। এর মধ্যে হাসির ঠিক কী আছে জলিল সাহেব ভেবে পেলেন না। তার মনে হলো মেয়েরা এখন আর আগের মতো নেই। মানুষের দুঃখ কষ্ট নিয়ে তারাই সবার আগে হেসে ওঠে। যেমন তার অফিসের ডিসপাস সেকশনের মেয়েটি। কি মায়াকারা চেহারা, কি মিষ্টি হাসি। একদিন লাঞ্চের সময় এসে জিজ্ঞেস করলো, কী লাঞ্চ আনলেন আজকে? তিনি বললেন, রুটি আর আলু ভাজা। কয়েকদিন পর আবার জিজ্ঞেস করলো। সেদিনও তিনি বললেন, রুটি আর আলু ভাজা। তারপর একদিন তিনি শুনেন ডিসপাস সেকশনের সবাই তাকে ডাকছে মিস্টার পটেটো ভাজা। এসব তাকে বিচলিত করে না, কিন্তু এমন একটা মিষ্টি চেহারার মেয়ে যে এত সুন্দর করে হাসে, সে কি করে মানুষের কষ্ট নিয়ে তামাশা করে? তাছাড়া তিনি তার বাবার বয়সী। বিয়ে করলে এত বড় একটা মেয়ে তার নিশ্চয়ই থাকতো। জলিল সাহেবের গুলিস্তানে নামার কথা, কিন্তু তিনি প্রেস ক্লাবে নেমে পড়লেন। জুতাটা সারানো যায় কিনা দেখতে হবে। আজকে অফিসে দেরি হবেই। গত 1 বছরে তিনি একদিন মাত্র দেরি করেছেন। আজকেটা নিয়ে হবে 2 দিন। 2 দিন দেরি হলে কিছু হবে না, কিন্তু সেকশন অফিসার নাজমুল হুদা সাহেব তাকে সহ্যই করতে পারেন না। তিনি আসার পর থেকে শুধু খুঁত ধরার চেষ্টা করছেন। এ কি জলিল সাহেব, চিঠি লিখছেন, ডেট কোথায়? ডেট ছাড়া চিঠি হয়? 22 বছরের কাজ এই শিখেছেন। রিপিটেশনের বুঝি এই বানান? ডিকশনারি দেখতে পারেন না? অফিসের খরচে তো ডিকশনারি কেনা হয়, সেটা কি শুধু টেবিলে সাজিয়ে রাখবার জন্য? ভাউচারগুলো সই করিয়ে রাখতে বলেছিলাম, এখন থেকে 2টা ভাউচারে কোনো সই নেই। পেয়েছেন কি আপনি? 22 বছরেও সামান্য কাজটা শিখতে না পারলে কখন পারবেন?
আসলে আপনার এখন অফিসের কাছে মন নেই, মন থাকলে এরকম হয় না। মুচি ছেলেটি গম্ভীর মুখে টায়ারের রাবার কাটছে। বয়স 13-14 বেশি হবে না, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে ফসফস করে সিগারেটও টানছে। এক পোচ রাবার কাটে আর গম্ভীর হয়ে সিগারেটে টান দেয়। ভাবখানা যেন রাবার কাটার মতো জটিল কাজ এই পৃথিবীতে আর তৈরি হয়নি। বহু কষ্টে ছেলেটির গালে চর মারার ইচ্ছা দমন করে জলিল সাহেব টুল কাঠের বাক্সের ওপর বসে বসে ঝিমুতে লাগলেন। 11টা 7 মিনিটে জুতা তৈরি হলো। জলিল সাহেব সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিলেন। ছেলেটি ডেকে তুলল তাকে। না, বয়স হয়ে যাচ্ছে, নয়তো এরকম অসময়ে কেউ ঘুমিয়ে পড়ে। নাজমুল হুদা সাহেব ঠিকই বলেছিলেন, বয়স হয়ে গেছে, এখন অফিস ছেড়ে বাড়িতে বিশ্রাম করেন। অফিসের কাজ আর আপনাকে দিয়ে হবে না। ঠিক 11:30টার সময় তিনি অফিসে পৌঁছলেন। তার মনে হলো কিছু একটা হয়েছে। ডিসপ্যাচ সেকশনের আমিন সাহেব কেমন যেন অদ্ভুত চোখে তাকালেন। জুতাটা ছিঁড়ে গিয়েছিল, ঠিক করতে গিয়ে দেরি হয়ে গেল। রবারের সোল লাগিয়েছি, 10 টাকা লাগলো। ও তাই বুঝি। ডিসপ্যাচের ওই মেয়েটি হেড ক্লার্কের সঙ্গে হাত নেড়ে নেড়ে কী যেন কথা বলছিল। জলিল সাহেবকে দেখেই থেমে গেল। এর মানে কি? জলিল সাহেব কৈফিয়তের স্বরে বললেন, জুতার শুকতলিটা খুলে পড়ে গিয়েছিল। মেয়েটি শীতল স্বরে বলল, বড় সাহেব আপনাকে খুঁজছিলেন। কখন? 10:30টার দিকে। কি জন্য? তার কাছ থেকেই শুনবেন। জলিল সাহেব নিঃশব্দে তার টেবিলে গিয়ে বসলেন। টেবিলের উপর ক্লিয়ারেন্সের 2টি ফাইল ছিল, তার একটিও নেই। তিনি চেয়ারে বসে ঘামতে লাগলেন। পাশের টেবিলে সুভাষবাবু মৃদু স্বরে বললেন, কোনোদিন দেরি করেন না, আজকে দেরি করলেন। আপনার ফাইল 2টা নাজমুল হুদা সাহেব নিয়ে গিয়েছিলেন, এখন আমাকে দেখে দিতে বলছেন। জলিল সাহেব কিছু বললেন না। আপনাকে বড় সাহেব দেখা করতে বলেছেন, যান দেখা করে আসেন। আজ সন্ধ্যায় বাড়ি গিয়ে কী বলবেন তিনি? যার বাড়িতে তিনি মাসে 315 টাকা দিয়ে থাকেন এবং খান, সে তার দূরসম্পর্কের ভাই। তবু সে তাকে নিশ্চয়ই 10 দিনের মধ্যে বাড়ি থেকে বের করে দেবে। 10 দিন পর নতুন মাস শুরু হচ্ছে। নতুন মাস থেকে অন্য একজন কাউকে সে নেবে। না দিলে তার সংসার চলবে না। তার বউটি অবশ্য খুব কষ্ট পাবে। এই মেয়েটি অন্য মেয়েগুলোর মতো না। এই মেয়েটির মধ্যে দয়া মায়া আছে, বড় ভালো মেয়ে। জলিল সাহেব। জি। বসে আছেন কেন? যান, সাহেবের সঙ্গে দেখা করে আসেন। যাই। জলিল সাহেব উঠলেন না, বসেই রইলেন। তার দারুণ তৃষ্ণা বোধ হলো। একটি বেয়ারা আছে, তাকে বললে সে পানি এনে দেয়, কিন্তু তাকেও তিনি কিছুই বললেন না। প্রবল তৃষ্ণা নিয়ে ফ্যানের নিচে বসে তিনি কুলকুল করে ঘামতে লাগলেন। প্রাইভেট কোম্পানি, চাকরি চলে গেলে টাকা পয়সা তেমন কিছুই পাওয়া যাবে না। প্রভিডেন্ট ফান্ডে অল্প যা কিছু ছিল তার প্রায় সবটা নিয়েই বাবা শেষ চিকিৎসা করতে হলো। জানতেন টাকাটা জলে যাচ্ছে, তবু করতে হলো। বিনা চিকিৎসায় মরতে দেওয়া যায় না। ক্যান্সার বাঁচার কোনো আশা নেই জেনেও 3,000 টাকা খরচ করে অপারেশন করাতে হয়। ডাক্তার সাহেব নিজেও নিষেধ করেছিলেন, এই বয়সে অপারেশন শখ সহ্য হবে না, বাড়িতে নিয়ে যান, শান্তিতে মরতে দেন। অপারেশন সাকসেসফুল হলেও লাভ নেই তেমন কিছু, বড়জোর বছরখানেক বাঁচবেন। কিন্তু বাবা খেপে উঠলেন অপারেশনের জন্য। রোজ দুবেলা জিজ্ঞেস করেন, অপারেশন কবে? তাড়াতাড়ি করা দরকার, এইসব জিনিস যত তাড়াতাড়ি হয় তত ভালো। প্রভিডেন্ট ফান্ড থেকে মোট 5,800 টাকা পাওয়া গিয়েছিল, আসলে 6,200 টাকা পান খাওয়ার জন্য দিতে হয়েছে। তার মধ্যে খরচ হলো 3,000। বাকি টাকাটা ফেরত দিয়ে ফেলবেন ভাবছিলেন, কিন্তু ফেরত দিতে ইচ্ছা করছিল না। এতগুলো টাকা হাতছাড়া করতে মায়া লাগে। সব চকচকে নোট, হাতে নিয়ে থাকতেও আনন্দ। নতুন জুতা কিনে ফেললেন 1 জোড়া। একটানা মশারি কিনলেন। আগের মশারিটি দিয়ে 3টি নারকেল পাওয়া গেল। সদরঘাটের পুরোনো কাপড়ের দোকান থেকে 56 টাকার কোট কিনলেন একটা। এই কোটটাই তার কাল হয়েছিল। কোটের পকেট থেকেই বাকি টাকাগুলো পকেট মার হয়, সব নতুন নোট। তিনি সেদিন অফিসে না গিয়ে রেসকোর্সের মাঠে একটা গাছের নিচে সারা দুপুর বসেছিলেন। রেসকোর্সের মাঠটাকে গাছ টাছ লাগিয়ে যে এত চমৎকার করা হয়েছে তা তিনি জানতেন না। লাঞ্চ আওয়ারে বড় সাহেব ডেকে পাঠালেন। বড় সাহেবের ঘরে এয়ার কুলার আছে, সেটি বোধহয় কাজ করছে না। জলিল সাহেবের গরম লাগছে, প্রচণ্ড গরম। বড় সাহেবের পাশে নাজমুল হুদা সাহেব বসে আছেন। চেক শার্টের জন্য তার বয়স খুব কম লাগছে, কিন্তু শার্টের ছাপটা ভালো না, কেন যেন চোখে লাগে। জলিল সাহেব। জি স্যার। বসেন, দাঁড়িয়ে আছেন কেন? সকালবেলার দিকে একবার আপনার খোঁজ করেছিলাম। জলিল সাহেব জুতা ছাড়ার ব্যাপারটা বলতে চেষ্টা করলেন, কিন্তু বলতে পারলেন না, গলায় কথা আটকে গেল। হেড অফিস থেকে চিঠি এসেছে, তারা আপনাকে অফিসার্স গ্রেডে প্রমোট করেছে। আপনার সার্ভিসে হেড অফিস খুব স্যাটিসফাইড।
নাজমুল হুদা সাহেবের পাশের কামরাটাতে আপনি আপাতত কাজ শুরু করুন। জিনিসপত্র কিছু লাগলে রিকোয়েজিশন স্লিপ দিয়ে স্টোর থেকে নিয়ে নেবেন। কংগ্রাচুলেশনস। বড় সাহেব হাত বাড়িয়ে বললেন। হাতটি যে হ্যান্ডশেকের জন্য বাড়ানো জলিল সাহেব অনেকক্ষণ পর্যন্ত বুঝতে পারলেন না। যখন বুঝতে পারলেন তখন তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। স্যার, জুতাটা ঠিকমতো সেলাই করেনি, একটা পেরেক উঁচু হয়ে আছে তো খুব ব্যথা লাগছে। ক্যান্টিনে সবাই বোধহয় তার জন্য অপেক্ষা করছিল। তাকে আসতে দেখে সবাই উঠে দাঁড়ালো। ডিসপ্যাচ সেকশনের মেয়েটি হাসি মুখে বলল, স্যার, আপনার সম্মানে আজ আমরা সবাই দুপুরে একটা বিশেষ খাওয়া দাওয়া করব। নজমুল হুদা সাহেবও খাবেন আমাদের সঙ্গে। কিছু একটা বলা দরকার। সবাই হাসি হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। জলিল সাহেব বিড়বিড় করে বললেন, জুতাটা ঠিকমতো সেলাই করেনি, একটু পেরেক উঁচু হয়ে আছে। কাদের মিয়া বিরিয়ানি এবং একটি করে টিকিয়ে আনতে স্টেডিয়ামে গেছে। জলিল সাহেব তার নিচের লাঞ্চ বাক্সটি হাতে করে চুপচাপ বসে রইলেন। তার খুব ইচ্ছা করছিল ডিসপ্যাচ সেকশনের মেয়েটিকে লাঞ্চ বক্সটি খুলে দেখান, কারণ সেখানে রুটি এবং আলু ভাজা ছাড়াও একটি খেজুর গুড়ের সন্দেশ আছে। রোজ রোজ এক জিনিস খেতে কষ্ট হয় ভেবে বাড়ি থেকে মেয়েটি দিয়ে দিয়েছে। তিনি খুব আপত্তি করেছিলেন, কিন্তু মেয়েটি শোনেনি। মেয়ে জাতটা হচ্ছে মায়াবতীর জাত, শুধু শুধু মায়া দেখায়। জলিল সাহেবের চোখ আবার ভিজে উঠল। ডিসপ্যাচ সেকশনের মেয়েটি বলল, স্যার, আপনার কষ্ট হচ্ছে, আপনি বরং জুতাটা খুলেই রাখুন। এখন পড়ে শোনাচ্ছি এই বইয়ের পরবর্তী গল্প, খেলা। খারুন্নেসা গার্লস হাই স্কুলের থার্ড স্যার বাবু নলিনী রঞ্জন একদিন দুপুরবেলা দাবা খেলা শিখে ফেললেন। এই খেলাটি তিনি দু চোখে দেখতে পারতেন না। দুজন লোক ঘন্টার পর ঘন্টা একটা বোর্ডের দিকে বিরক্তির ভঙ্গিতে তাকিয়ে থাকবে, মানে হয় কোনো। তবু তাকে খেলাটা শিখতে হলো। জালাল সাহেব জিওগ্রাফি স্যার, তার দীর্ঘদিনের বন্ধু। জালাল সাহেবের কথা ফেলতে পারলেন না। টিফিন টাইমে তিনি শিখলেন বরে কিভাবে চলে, ঘোড়া কি করে আড়াই ঘরের লাফ দেয়, গজ সুর উঁচু করে কোনাকুনি দাঁড়িয়ে থাকে। জালাল সাহেব গম্ভীর হয়ে বললেন, ব্রেইনের খেলা, বুঝলে পণ্ডিত, বুদ্ধির চর্চা হয়। বুদ্ধির চর্চা কি করে হয় নলিনীবাবু সেটা ঠিক বুঝতে পারলেন না, কিন্তু প্রথম খেলাতেই জালাল সাহেবকে হারিয়ে দিলেন। জালাল সাহেব ফ্যাকাশেভাবে হাসতে হাসতে বললেন, হেলাফেলা করে খেলছি বলে এই অবস্থা, হবে নাকি আরেক দানের সময় ছিল না। ফোর্থ পিরিয়ডে ইংলিশ কম্পোজিশন। নলিনীবাবু উঠে পড়লেন। ক্লাসে ভালো পড়াতে পারলেন না। মাথার মধ্যে খুব সূক্ষ্মভাবে দাবা খেলাটা ঘুরতে লাগলো। এরকম তার কখনো হয় না। ছুটির পর দুহাতে খেলা হলো। জালাল সাহেব শুকনো হাসি হেসে বললেন, তোমার সঙ্গে দেখি চিন্তাভাবনা করে ডিফেন্সিভ খেলা দরকার। তৃতীয় খেলাটিতে জালাল সাহেব প্রচুর চিন্তাভাবনা করতে লাগলেন। তার আসরের নামাজে কাজা হয়ে গেল। খেলা চলল সন্ধ্যা পর্যন্ত। দপ্তরি বাচ্চু মিয়া ঘর বন্ধ করতে না পেরে অত্যন্ত বিরক্ত মুখে বারান্দায় হাঁটাহাঁটি করতে লাগলো। খেলা শেষ, জালাল সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। নলিনীবাবু বললেন, তুমি দেখি মনমরা হয়ে গেছো। জালাল সাহেব বললেন, আরেক হাত খেলো, লাস্ট ডান, এইবার আর পারবে না, খুব ডিফেন্সিভ খেলবো। আজ থাক, টিউশনই আছে, কতক্ষণ আর লাগবে, খেলো দেখি। শেষ খেলাটি অমীমাংসিতভাবে শেষ হলো। জালাল সাহেব ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলেন। নলিনীবাবু বললেন, চলো যাওয়া যাক। আরেক হাত খেলি। আর না, রাত হয়েছে। খেলো তো, রাত বেশি হয় নাই। নলিনীবাবু আবার বসলেন। তার জয়যাত্রা শুরু হলো। নিয়ামতপুরের লোকজন কিছুদিনের মধ্যে জেনে গেল এই শহরে অসম্ভব ভালো একজন দাবারু আছেন। তাকে কেউ হারাতে পারে না। তার সেই খ্যাতি পরের 15 বছর পর্যন্ত অক্ষুণ্ণ রইল। 15 বছর দীর্ঘ সময়। এই সময় তার দুটি দাঁত পড়ল, বা চোখে ছানি পড়ল, এবং তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসেবে শ্রাবণ মাসের এক মেঘলা দুপুরে রিটায়ার করলেন। তার বিদায় সংবর্ধনা উপলক্ষে লেখা মানপত্রে বলা হলো, বাবু নলিনী রঞ্জন দাবার জগতের একজন মুকুটহীন সম্রাট। তিনি বাংলাদেশ দাবার চ্যাম্পিয়ন জনাব আসাদ খাঁকে পরপর 3 বার পরাজিত করে দাবার জগতে এক ইতিহাস সৃষ্টি করেছিলেন। কথাটি সত্যি। আসাদ খাঁর শালির বাড়ি নিয়ামতপুর। তিনি কোনো এক অশুভক্ষণে শালির বাড়ি বেড়াতে এসেছিলেন এবং কৌতূহলী হয়ে খেলতে বসেছিলেন। তার ধারণা ছিল মফস্বলে যা হয়ে থাকে মোটামুটি ধরনের একজন খেলোয়াড়কে নিয়ে সবাই মাতামাতি করে, এও সেরকম। খেলতে বসেও তার সে ভুল ভাঙল না। তিনি দেখলেন রোগা এবং বেটে এই লোকটি ওপেনিং সম্পর্কে বিশেষ কিছু জানে না। যারা সাধারণ দু একটা বইটই পড়ছে তারাও যেসব জানে, এ লোকটি স্বাভাবিক কারণেই সেই সব কিছু জানে না। যার ফলে পঞ্চম চালের মাথায় আসাদ খাঁ নলিনীবাবুর রাজার সামনের বড়টি নিয়ে নিলেন। তিনি অবহেলার একটি হাসিও হাসলেন।
কিন্তু সেই হাসি তার ঠোঁটে ঝুলে পড়ল যখন দেখলেন কৃষকায় এই বেটে লোকটি তার দুটি ঘোড়া নিয়ে হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়েছে। আসাদ খাঁ খুবই অবাক হলেন, কিন্তু নিয়ামতপুরের লোকজন এমন ভাব করতে লাগলো যে এর কাছে হারবার মধ্যে অবাক হবার কিছু নেই। আসাদ খাঁ সে বছর শালির বাড়ি বেড়াতে আসা সমস্ত আনন্দ ধুয়ে মুছে গেল। নেত্রকোনা থেকে প্রকাশিত পাক্ষিক পত্রিকায় লেখা হলো, নিয়ামতপুর নিবাসী প্রবীণ দাবারু খায়রুন্নেসা গার্লস হাই স্কুলের শিক্ষক বাবু নলিনী রঞ্জন বাংলাদেশ দাবার জাতীয় চ্যাম্পিয়নকে শোচনীয়ভাবে পরাজিত করিয়াছেন। উল্লেখ্য যে নিয়ামতপুর গৌরব এই কীর্তিমান দাবারু বিগত 10 বছরে কাহারও নিকট পরাজিত হন নাই। ব্যাপারটি অবিশ্বাস্য কিন্তু সত্যি। নলিনীবাবু শুধু জিতেই গেছেন, অনেক দূর দূর থেকে লোকজন খেলতে আসতো তার সঙ্গে। একবার দাবা ফেডারেশনের সেক্রেটারি এক বিদেশিকে নিয়ে উপস্থিত হলেন। এত বড় ঘটনা নিয়ামতপুরে আর ঘটেনি। যারা দাবা খেলার কিছুই বুঝে না তারাও এসে ভিড় করল। টিফিনের পর খায়রুন্নেসা গার্লস হাই স্কুল ছুটি হয়ে গেল। ফেডারেশনের সেক্রেটারি দুবার বললেন, আপনি খুব সাবধানে খেলবেন, যাকে নিয়ে এসেছি তিনি বেলজিয়ামের লোক, খুব উঁচু দরের খেলোয়াড়। আমি সাবধানেই খেলি, তাড়াহুড়ো করে চাল দেবার দরকার নেই, বুঝলেন? এর সঙ্গে গিয়াকো পিয়ানো ডিফেন্স খেলাই ভালো। সেই ডিফেন্স জানেন তো? জি না, জানি না। সেক্রেটারি সাহেবের ভ্রু কুঞ্চিত হলো। সেই কুঞ্চন আরও গাঢ় হলো যখন দেখলেন নলিনীবাবু PK-4 উত্তরে আর 4 দিয়ে বসে আছেন। কি করছেন আপনি? এর সঙ্গে এক্সপেরিমেন্ট করছেন নাকি? এটা কি দিলেন? সাহেবটি ইংরেজিতে কি যেন বলল। নলিনীবাবুর রঞ্জন ইংরেজির শিক্ষক, কিন্তু কিছু বুঝতে পারলেন না। সেক্রেটারি সাহেব মুখ কালো করে বললেন, প্রশিক্ষণহীন প্রতিভা দেখাতে নিয়ে এসে বড় বেজ্জতির মধ্যে পড়লাম দেখি। খেলা হলো 3টি, একটি ড্র হলো, 2টিতে নলিনীবাবু জিতে গেলেন। সেক্রেটারি সাহেবের বিস্ময়ের সীমা রইল না। আপনি ঢাকাতে খেলতে আসেন না কেন? টিউশনই আছে, তাছাড়া শরীরটা ভালো না, হাঁপানি। আরে না না, আপনি আসবেন ভাই, দরিদ্র মানুষ, টাকা পয়সা নাই। আরে আপনি আবার কিসের দরিদ্র? সেক্রেটারি সাহেব জড়িয়ে ধরলেন নলিনীবাবুকে। কাজেই শ্রাবণ মাসের মেঘলা দুপুরে বাবু নলিনী রঞ্জনের বিদায় সংবর্ধনায় বারবার ঘুরে ফিরে দাবার কথা এলো, এবং সভা শেষে সভাপতি, স্কুল কমিটির সেক্রেটারি ও পৌরসভা চেয়ারম্যান সুরুজ মিয়া অত্যন্ত রহস্যময় ভঙ্গিতে ঘোষণা করলেন যে নিয়ামতপুরের গৌরব দাবার অপরাজের নক্ষত্র বাবু নলিনী রঞ্জনের প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের জন্য তিনি একটি ব্যবস্থা করেছেন। 15,000 টাকার একটি চেক দিচ্ছেন স্কুল ফান্ডকে। যদি কেউ নলিনীবাবুকে হারাতে পারে তাহলে তাকে এই টাকাটি দেওয়া হবে, আর যদি কেউ হারাতে না পারে তাহলে স্কুল ফান্ড নলিনীবাবুর মৃত্যুর পর এই টাকাটা পাবে। সভায় তুমুল করতালি হলো। হেডমাস্টার সাহেবকে 15,000 টাকার চেকটি উঁচু করে সবাইকে দেখাতে হলো। সুরুজ মিয়া যে এমন একটি নাটকীয় ব্যাপার করতে পারেন তা কারো কল্পনাতেও আসেনি। আশ্বিন মাসের এক সন্ধ্যায় নলিনীবাবুর হাঁপানির টান খুব প্রবল হলো। বাতাসে তার কাছে ক্ষীণ মনে হলো। ফুসফুস ভরবার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করতে লাগলেন। তার গলার কাছে একটি রগ বারবার ফুলে উঠতে লাগলো। এই অবস্থাতেও তিনি তার জীবনের শেষ খেলাটি খেলতে বসলেন। এই খেলাটি তিনি খেলবেন হারবার জন্যে। তিনি আজ হারবেন তার দীর্ঘদিনের বন্ধু জালাল সাহেবের কাছে। জালাল সাহেব 15,000 টাকা জিতে নেবেন। সেই টাকায় নলিনীবাবুর চিকিৎসা হবে। শীতের জন্য গরম কিছু কাপড় কিনবেন। শীতে বড় কষ্ট হয় তার। খেলা হচ্ছে স্কুল ঘরে। জালাল সাহেব চ্যালেঞ্জার খেলা খেলছেন। অনেকে এসেছে কৌতূহলী হয়ে। নলিনীবাবুর অবস্থা খারাপ হতে লাগলো। একটা ভুল চালে তার গজ খোয়া গেল। তার কিছুক্ষণ পর একটা নৌকা পিণ্ড হয়ে গেল। অস্ফুষ্ট গুঞ্জন উঠল চারদিকে। নলিনীবাবু দেখলেন জালাল সাহেবের চোখ দিয়ে জল পড়ছে। 15 বছরের অপরাজেয় দাবা চ্যাম্পিয়ন আজ পরাজিত হতে যাচ্ছেন। জালাল সাহেবের মুখ অস্বাভাবিক বিপন্ন। চাল দেবার সময় তার হাত কাঁপতে লাগল। হোমিওপ্যাথ ডাক্তার সোভান সাহেব বিস্মিত হয়ে বললেন, নলিনীবাবুর অবস্থা তো খুব খারাপ। জালাল সাহেব ধরা গলায় বললেন, সব আমাদের নলিনীর ভান, দেখবেন এক্ষুনি সব ঠিক করে ফেলবেন। তুমি কাঁদছো নাকি জালাল? না, চোখে কি যেন পড়ল। ক্ষীণ একটা হাসির রেখা কি দেখা গেল নলিনীবাবুর চোখে। তিনি ঘোড়ার একটা কিস্তি দিলেন, রাজা সরে এলো 1 ঘর। দ্বিতীয় কিস্তি দিলেন, বরে দিয়ে রাজা আরও 1 ঘর সরল। নলিনীবাবু যেন অদৃশ্য কোনো নগরী থেকে তার কালো গজটি বের করে আনলেন। সোভান সাহেব বিস্মিত হয়ে বললেন, কি সর্বনাশ! নলিনীবাবু গজটা বরের মুখে এগিয়ে দিয়ে বললেন, কিস্তি। জীবনের শেষ খেলাটিতে বহু চেষ্টা করেও তিনি হারতে পারলেন না। সহায় সম্বলহীন অসহায় প্রায় বিনা চিকিৎসায় নিয়ামতপুরের গৌরবের মৃত্যু হল 12ই নভেম্বর 1975 সন, রোজ মঙ্গলবার। খায়রুন্নেসা গার্লস স্কুল সেই উপলক্ষে 2 দিন ছুটি থাকল। এখন পড়ে শোনাচ্ছি এই বইয়ের পরবর্তী গল্প, শিকার। সে হাঁটে নিঃশব্দে।
যখন হাঁটে বাতাস পর্যন্ত কাঁপে না, নৈশব্দের চলাফেরা। কিন্তু মতি মিয়া টের পায়, অন্ধ মানুষদের এই একটি সুবিধা, এরা বাতাস শুকে অনেক কিছু বলে দিতে পারে। আজও পারল। মাথা ঘুরিয়ে বলল, ক্যাডা যায়? আজরফ নাহি? আজরফ জবাব দিলেন না। যে নিঃশব্দে হাঁটে সে ফস করে জবাব দেবে এটা আশা করা যায় না। মতি মিয়া আশাও করেন না। দ্বিতীয়বার ডাকে, আজরফ, ওহো আজরফ মিয়া। আজরফ জবাব দেয় না। জবাব দেয় তার পোষা বক। বকটির বয়স মাত্র 5, কিন্তু সে 90 বছরের বুড়োর মতো ডাকে। বড় কুৎসিত ডাক। মতি মিয়া নড়ে চড়ে ওঠে। আজরফ, বক ধরতে চাস নাহি? হ, যাইস না বাজান, সোনা চান আমার। পক্ষী ধরন বালা না, বদদোয়া লাগে, আমারে দেখা বুঝোস না? ও আজরফ মিয়া। কি ব তুই, তোর একটা গফ কই, কেমনে বদদোয়া লাগে হেই গফ। আজরফ বসে না। গল্পের প্রসঙ্গ আসায় খাঁচার বকটি সম্ভবত উৎসাহী হয়। কার্তিক মাসের নরম রোদ তার পিঠে। রোদের মধ্যে নেশা জাতীয় কিছু কি আছে? কেমন যেন নেশা নেশা ভাব হয়। বড় ভালো লাগে মতি মিয়ার। এই বয়সে শরীর বাড়তি উত্তাপ চায়। মতি মিয়ার প্রতি রাতে ইচ্ছা করে চারপাশে আগুন করে মাঝখানে বসে থাকতে, কিন্তু এখন মাত্র কার্তিক মাস, শীতও ভালো করে পড়েনি। আজরফ আসোস? হ, বক পক্ষীর কথা কই, বড় হারামি পক্ষী বুঝছস? বুঝলাম। যে বক ধরে তার চোখ থাকে না, চোখ তার যায়। আইজ হোক কাইল হোক চোখ যায়, আমারে দেখা বুঝোস না? ব আজরফ ব। আজরফ বসে না, মতি মিয়ার পিঠে ছায়া ফেলে দাঁড়িয়ে থাকে। মতি মিয়া গানের মতো সুরে কথা বলে, বকপক্ষী মরণ ঠোকর দেয় বুঝছস, আর ঠোকর দেয় জায়গা মতো। প্রথম ধাক্কায় যায় ডাইন চোখ, পরের ধাক্কায় বাও। দুনিয়া হয় আন্ধাইর, নহনের মতো জিনিস নাই রে বাজান, জিনিস নাই। বক মারার চোখ থাকে না রে আজরফ, আমারে দীক্ষা বিবেচনা কর। নেজামের ভাইস্তার কথা মনে আছে? কোন নেজাম? নেজামের ভাইস্তার গল্প সবিস্তারে শুরু করে। কথা বলতে তার বড় আরাম লাগে। তাছাড়া পিঠের ওপর কার্তিক মাসের চমৎকার রোদ, রোদের মতো ভালো জিনিস আছে। এক পর্যায়ে ঝিমুনি এসে যায় মতি মিয়ার। আজরফ বসে থাকে উত্তরবঙ্গের নাবাল একটা জলা জায়গায়। তার এক হাতে বক ধরার ফাঁদ, কাঁচা বেতপাতা দিয়ে ঢাকা গোল করে বাঁধা একটা চাটাই। বকরা ক্ষীণ দৃষ্টির পাখি। ফাঁদটাকে তাদের কাছে মনোরম একটা ঝোপের মতো লাগে। দড়ি দিয়ে বাঁধা পোষা বকটি বসে থাকে চাটাইয়ের মাথায়। সে আকাশের দিকে ঘন ঘন ডাকে। সেই কর্কশ ডাকে বকদের প্রতি কোনো করুণ আবেদন থাকে নিশ্চয়ই, কারণ মুক্ত বকের দল তখন মাথার উপর চক্রাকারে ঘুরতে থাকে। পোষা বকটি ক্রমাগত ডাকে। বকরা নিচে নেমে আসে, সন্দেহ ভরা চোখে তাকায়, তবু নেমে আসে এবং একসময় পোষা বকটির পাশে এসে বসে। গভীর মমতায় কিছু হয়তো বলতে চায়, কিন্তু সে সুযোগ হয় না। বক শিকারি এক হাতে খপ করে তার পা ধরে বিদ্যুৎ গতিতে তাকিয়ে নামিয়ে আনে পায়ের নিচে চাপা দেয়। দ্রুত হাত খালি করতে হয়, কারণ অন্য আরেকটি বক নামতে শুরু করেছে। সময় নেই মোটেই। বক নিচে নামানোর সময়টাই ভয়াবহ। হচ্চকিত পাখিটি একবার হলেও মরণ ঠোকর দিতে চেষ্টা করে। সে তখন খুঁজে মানুষের চোখ, একটা নরম তুলতুলে জায়গা যেখানে ঠোঁট অনেকখানি বসিয়ে দেয়া যায়। বক মারার চোখ যায় বকের ঠোঁটে, প্রথমে ডানটি তারপর বাটি। আজ পাখিরা আসছে না, বেলা হয়ে গেছে বোধহয়। রোদ চড়ে গেলে পাখিরা নিচে নামতে চায় না। আজরফ তাকালো আকাশের দিকে। আকাশ শূন্য এবং ঘন নীল, এমন নীল যে দৃষ্টি পিছলে যায়। তাকিয়ে থাকলে মাথায় সূক্ষ্ম যন্ত্রণা হয়। শূন্য নীল আকাশের মতো অদ্ভুত জিনিস আর আছে নাকি? কিছু পাইছো আজরফ? আজরফ তাকিয়ে দেখলো মেম্বর সাহেব। মেম্বর জাতীয় লোকরা সবার সঙ্গেই দাঁড়িয়ে খানিকক্ষণ কথা বলে। এরা কথা বলতে বড় পছন্দ করে। এখনও মনে হয় কিছু পাও নাই? জি না। কেমন ধরা পড়েও আজরফ? ঠিক নাই, কোনোদিন 8-10টাও পাই। কহ কি, 2 টাকা কইরা বেচলো তো 20 টাকা, কত কইরা? ঠিক নাই। আজরফের কথা বলতে ভালো লাগে না। সে তাকায় আকাশের দিকে। দূরে একটি বক চক্কর খাচ্ছে। এটি কি নামবে? পোষা বকটি উত্তেজিত হয়ে উঠছে, ডানা ঝাপটাচ্ছে। আজরফ নিজের মনেই বলে, ডাক দে রে অনুফা, তোর বন্ধুরে ডাক দে দেখি। পোষা বক, যার গোপন নাম অনুফা, ডাকে না। তৃষ্ণার্ত চোখে তাকায় আকাশের দিকে। আজরফ তাকায় তার দিকে। ঠিক তখনই তার বাঁ চোখ টনটন করে ওঠে। চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। এটা খুব খারাপ লক্ষণ। এর মানে হচ্ছে বাঁ চোখটির সময় শেষ হয়ে এসেছে।
ধরা পড়া বকগুলির কোনো একটি ঠোকরে তুলে নেবে বাচক, কিংবা হয়তো পোষা বকটি মরণ ঠোকর দেবে। বড় হারামি পাখি। আজরফ তাকালো অনুফার দিকে। ফাদের মাথায় শান্ত ভঙ্গিতে সে বসে আছে। আজরফের চোখে জল জমে আছে বলেই সব কিছু অন্যরকম দেখাচ্ছে। ছোট্ট অনুফাকে দেখাচ্ছে প্রকাণ্ড সারস পাখির মতো। তার ঠোঁট দুটি সুবিশাল। আজরফ শার্টের হাতায় চোখ মুছল, কিন্তু জল পড়া বন্ধ হলো না। যাবে এবার বাচকটা যাবে, আজই বোধহয় যাবে। সৎফর আলীর এরকম হলো, কথা নেই বার্তা নেই, শুধু ডান চোখ দিয়ে জল পড়ে। সৎফর ভাই দেখা হলেই বলতো, ডাইন চোখটা এবার যাইব, বুঝছো আজরফ, এটা নিশানা। কেমনে কোন? চোখের নিজের একটা জীবন আছে, হে বুঝে। কথা ঠিক, তার চোখ সত্যি সত্যি গেল। ভয়াবহ ব্যাপার। সৎফর ভাইয়ের ভয়ঙ্কর চিৎকারে নবীনগরের সমস্ত মানুষের বুক কাঁপতে লাগলো। পাখিরা কি কিছু বুঝতে পারে? সৎফর ভাইয়ের পোষা বক ক্রমাগত ডাকতে লাগলো কক কক শব্দে। সেই ডাক বেদনার ডাক, না আনন্দ উল্লাসের ডাক, কোনোদিন জানা যাবে না। সদর হাসপাতাল নেত্রকোনায়। নৌকায় যেতে লাগে 2 দিন। ন্যাকড়া পরা ছাই দিয়ে চোখ বেঁধে নৌকায় তোলা হলো সৎফর আলীকে। মাথার কাছে বসে রইল আজরফ আর সৎফর আলীর ছোট ছেলেটা, যার নাম সোনা। বড় খারাপ যাত্রা ছিল সেটি। এক একবার মাথা তুলে হো হো করে চিৎকার করে উঠত সৎফর। তার ছেলেটাও তখন অবিকল বাবার মতো চেঁচাত। সৎফর হাসপাতালের বারান্দায় 4 দিন শুয়ে থেকে 5ম দিন সন্ধ্যায় তার মৃত্যু হলো। চোখ বিষিয়ে গিয়েছিল। আজরফ আকাশের দিকে তাকালো। আকাশ কেমন যেন ঘোলাটে হয়ে আসছে। 2-1টা সঙ্গীহীন বক উড়ে উড়ে যাচ্ছে, এরা এখন ঘুরবে। একা একা ঝাঁক বাঁধার সময় এখনো হয়নি। ঝাঁক বাঁধা হবে আরও 2 মাস পর। তখন বকগুলি অন্যরকম হয়ে যাবে। পোষা বকের ডাকে আর নিচে নামবে না। কেন নামবে না? জগতে অনেক অমীমাংসিত রহস্য আছে। এ জগৎ বড় রহস্যময়। চোখ যাবার সময় হলে সে কাঁদে। কেন কাঁদে? আজরফ লুঙ্গির এক প্রান্ত টেনে চোখ মুছল। বড্ড জল পড়ছে। বেচারা খুব কাঁদছে, বোধহয় মরতে চায় না। অনুফা মাথাটা কাত করে তাকে দেখছে। পশু পাখিরা অনেক কিছু বুঝতে পারে। মতি মিয়ার ধারণা ওরা মানুষের চেয়েও অনেক বেশি জানে। বেশি জানে বলেই গৃহস্থের মৃত্যু সংবাদ নিয়ে কুপাখি আসে। কুডাক ডেকে বারবার উড়ে উড়ে যায়। গৃহস্থের পোষা কুকুর কাঁধে উ করে। দীর্ঘদিনের বস্তু সাপ হঠাৎ করে ঘর ছেড়ে যায়। মতি মিয়া বলে, বুঝছো আজরফ, পশু পাখি বুঝদার। এইটা আমার কথা না, হজরত সোলাইমান আলাইহিস সালামের কথা। তারা সব বুঝে। সব না বুঝলে চোখে কেন ঠোকর দেয়? শৈলে জায়গা তো আরও আছে, আছে না? তুই ক দেহি। আকাশে বকগুলি চক্কর দিতে দিতে নিচে নামতে শুরু করেছে। অনেকগুলি পাখি একসঙ্গে, এরকম তো হয় না। তাছাড়া রোদ চড়ে গেছে, এই সময় ওরা নিচে নামে না। এখন নামছে কেন? ওরা কি সত্যি সত্যি টের পেয়েছে কিছু? আজরফের মনে হলো আজ বেশ কিছু সাহসী পাখি স্বেচ্ছা মৃত্যুর জন্য তৈরি হয়ে নিচে নামতে শুরু করেছে। এদের ঠোঁট অসম্ভব ধারালো এবং নিশানা অব্যর্থ। আজ এরা একের পর এক ধরা দেবে, কোনোই বাধা দেবে না, এতটুকুও চমকাবে না। তারপর তাদের একজন বিদ্যুৎ গতিতে ঠোঁট বসাবে ভর তরল মাংসে। সেই পাখিটি হবে সতেজ ব্যবস্থা স্বাস্থ্যবান পাখি। তার বসার ভঙ্গি হবে ঋজু ও গর্বিত। তার পালক হবে দুধের মতো সাদা। আজরফের পোষা বকটির মধ্যে অস্থিরতা দেখা গেল। সে ডাকলো এবং ডাকতেই থাকলো। পাখিরা চক্রাকারে নেমে আসছে। আজই সেই দিন। আজরফের কপালে বিন্দু বিন্দু ঘাম। তৃষ্ণা বোধ হলো। নিঃশ্বাস পড়তে লাগলো ঘন ঘন। পেটের মধ্যে কিছু একটা পাক খাচ্ছে, বমি আসছে। পাখি ধরা ছেড়ে দিলে কেমন হয়? ছেড়ে দেয়া কি যায় না? এই মুহূর্তেই তো সে অনুফার বাঁধন খুলে দিতে পারে, পারে না কি? ছেড়ে দিলেই অবশ্য সে যাবে না, ঘুরে ঘুরে উঠতে থাকবে। বন্দি জীবনেরও একটা মায়া আছে। গত বছরও সে একবার তার বক ছেড়ে দিল। সে বকটির নাম ছিল অন্তু। অন্তু ছাড়া পেয়ে উড়ে গেল না। ভীষণ অবাক হয়ে বারবার আজরফের মাথার উপর দিয়ে উঠতে লাগলো। আজরফ বলল, যা রে বেটা যা, পাখি ধরা ছাড়লাম, তুই যা। অন্তু গেল না। চাটাইয়ের মাথায় বিষণ্ণ ভঙ্গিতে বসে থাকলো। যা রে বেটা, পাখি মারার কাম আর করতাম না, তুই যা। অন্তু তবু বসিয়ে রইল। তারপর একসময় খুবই অবাক হয়ে উড়ে গেল। মতি মিয়ার ধারণা বক শিকারী কখনো শিকার ছাড়তে পারে না। বড় পাজি নেশা। জীবন্ত কিছু ধরে ফেলার মতো কড়া নেশা আর কিছু নেই। তাই পাখি মারার আর প্রতি বছরই একবার বলে, পাখি ধরা ছাড়লাম গো, আর না, বহুত হইছে। তারপর দিন কাটায় খুবই বিষণ্ণভাবে। কিছুতেই তখন আর মন বসে না। পরের বৈশাখে আবার সে বকের ছানে এনে পুষতে শুরু করে।
কার্তিক মাসে সেই পোষমনা বক নিয়ে লাজুক ভঙ্গিতে ঘর ছেড়ে বের হয়। লোকজন বলে, কি মিয়া, আবার শুরু করলা? এই একটু। পাখি মারারা চোখ না যাওয়া পর্যন্ত ফিরতে পারে না। প্রথমে যায় একটি, নেশা তখন আরও বাড়ে। রক্তের মধ্যে ঝমঝম শব্দ হতে থাকে। কক কক ডাক শুনলেই স্নায়ু কাঁপতে থাকে উল্লাসে। অন্ধকার না হওয়া পর্যন্ত এদের মুক্তি নেই। যখন সব অন্ধকার হয় তখন নেশা কেটে যায়। তখন তারা রাত জেগে পাখির ডানা ঝাপটানি শোনে। সুযোগ পেলেই তত্ত্বকথা বলে। অন্ধরা তত্ত্বকথা বলতে বড় ভালোবাসে। আশরাফ অনুফাকে ছেড়ে দিল। যা ভাবা গিয়েছিল তাই। অনুফা একটু উড়ে গিয়ে আবার এসে বসলো চাটাইয়ের মাথায়। আশরাফ ক্লান্ত স্বরে বলল, হুস, আরে যা ভাগ। গেল না। তার বসার ভঙ্গি রিজু ও গর্বিত। তার পালক দুধের মতো সাদা, একটি সতেজ স্বাস্থ্যবান পাখি। অনুফা তার ধবধবে সাদা পালকে ঠোঁট ঘষল। এর মানে কি? এইটি কি সেই পাখি? কড়া রোদ, আকাশ ঘোলাটে। অনেকগুলি পাখি চক্রাকারে উঠছে, যেন সাহস দিচ্ছে অনুফাকে। আছি, আমরা আছি। আজরফের হৃৎপিণ্ড লাফাতে লাগলো। শরীর ঝনঝন করছে, স্নায়ু টানটান হয়ে উঠছে। সময় নেই। আজই সেই বোঝাপড়ার দিন। অতি দ্রুত এখন অনুফার হলুদ পা ঝাপটে ধরে ফেলতে হবে। বিদ্যুৎ গতিতে নামিয়ে আনতে হবে নিচে। আজরফ ঘাড় উঁচু করে তাকালো, আর অনুফাও তাকালো। আজরফের চোখে আবার জল আসছে। পাখিটিকে আবার প্রকাণ্ড মনে হচ্ছে, যেন সাদা পালকের অতিকায় একটি অচেনা পাখি। এর জন্ম অদেখা কোনো এক ভুবনে। মাথার উপর উঠতে থাকা বকগুলি দ্রুত নিচে নেমে আসছে। আজরফ হাত বাড়ালো। আসছে, ওরা নেমে আসছে। এ প্রান্ত থেকে ও প্রান্ত ঝাঁপিয়ে তারা ডাকছে, কক কক শব্দ করে। এখন পড়ে শোনাচ্ছি এই বইয়ের পরবর্তী গল্প, পাখির পালক। হ্যালো জরি। হ্যাঁ, কেমন আছো? আপনি কে বলছেন? আমি একটু থমকে গেলাম। জরি কি সত্যি সত্যি আমার গলা চিনতে পারে না? তা কেমন করে হয়? হ্যালো, কথা বলছেন না যে? আমি আমি আনিস। ও তাই বলেন, আপনার কি ঠান্ডা লেগেছে? না তো। গলার স্বর ভারী। আমার গলার স্বর ঠিকই থাকে, কিন্তু জরুরি কাছে কখনো মনে হয় ভারী, কখনো ভাঙা ভাঙা, কোনোদিন চিনতে পারে না। যাই হোক জরি, তুমি কি আজ বাসায় থাকবে? কেন বলুন তো? এই ধরো বিকেলে। বিকেলে থাকবো না। কেন? একটু দরকার ছিল। সন্ধ্যাবেলা থাকবে? না, সন্ধ্যাবেলা জুনু খালাদের বাসায় যাব। কখন ফিরবে? তা কি করে বলবো? জুনু খালা কি সহজে ছাড়বে? রাতে হয়তো ফিরবই না। হ্যালো আনিস ভাই, একটু ধরুন তো, কে যেন আমাকে ডাকছে। আসছি এক্ষুনি। আমি টেলিফোন কানে লাগিয়ে বসে রইলাম। গ্রিন ফার্মেসির ছেলেটা আর চোখে তাকাচ্ছে আমার দিকে। তার মুখে বিরক্তির রেখা গাঢ় হতে শুরু করেছে। সে গম্ভীর স্বরে বলল, কতক্ষণ ধরে বসে থাকবেন? ইম্পর্ট্যান্ট কলটল আসতে পারে, লাইন আটকে রাখলে চলে নাকি? এই যে ভাই, একটু 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 করে তো 1 ঘন্টা নিয়ে নিলেন। আমি না শোনার ভান করে একটু ঘুরে দাঁড়ালাম। লাইনের ওপাশ থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। প্রথম কিছুক্ষণ পো পো শব্দ হচ্ছিল, এখন তাও নেই। চারদিকে অখণ্ড নীরবতা। জরি নিশ্চয়ই ভুলে বসে আছে। জরির মা হয়তো রিসিভার উঠিয়ে রেখেছেন। ঘণ্টাখানেক পর আবার করলে কেমন হয়? কিরে ভাই, আপনার হয়েছে না কানে নিয়ে আরও খানিকক্ষণ বসে থাকবেন? আমি টেলিফোন নামিয়ে রাখলাম। একটা ময়লা 1 টাকার নোটও বাড়িয়ে দিলাম। পয়সা দিয়ে ফোন করি, তবু এমন যন্ত্রণা। ইচ্ছা করছিল একটা চট দিয়ে ছেলেটার মুখে আঙুলের দাগ বসিয়ে দিই। হারামজাদা ছোট লোক। কিন্তু সেরকম কিছুই করি না। সারা মুখে একটা তেলতেলে ভাব এনে নরম স্বরে বলি, বিজনেস কেমন? নেন, একটা সিগারেট নেন। সে নিতান্ত অবহেলায় সিগারেট ধরায়। আমার দিকে তাকায় না পর্যন্ত। রহমানকে বলে, এই শালাকে একটা ধোলাই দিলে কেমন হয়? শালা হারামি। আজ আমার কিছু করবার নেই। কোনো দিনই অবশ্য থাকে না, তবে আজ আমি বিশেষ রকম ফ্রি। বাজার করতে যেতে হয়নি। বাবা বাজারে গিয়েছেন। তিনি সপ্তাহে 2 দিন বাজারে যান। আজ হচ্ছে সেই 2 দিনের 1 দিন। আজ তিনি দুপুর পর্যন্ত মাছের বাজারে ঘুরবেন। অসংখ্য মাছ টিপে টিপে দেখবেন এবং শেষ পর্যন্ত কিছু পচা মাছ কিনে অন্ধকার মুখে বাড়ি ফিরবেন। লেবু পাতা দিয়ে সেই মাছ রান্না হবে। বাড়িওয়ালার একটি লেবু পাতা গাছ আছে। তার পাতাগুলি আমরা পচা মাছ দিয়ে দ্রুত খেয়ে ফেলছি। সেদিন বাড়িওয়ালার মেয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, এ কি, গোটা গাছটাই দেখে মরিয়ে ফেলেছে। এখন থেকে কেউ গাছে হাত দিতে পারবে না, এইসব সহ্য হবে না। গাছ তোলা সহজ ঝামেলা। বাড়িওয়ালার এই মেয়েটা দারুণ ক্যাটক্যাট করে। মেয়েটার অনেক বয়স, কিন্তু রোগা এবং বেটে বলে বয়সটা চোখে পড়ে না। মেয়েটির দাঁত ভাষা, তবে গায়ের রং দারুণ ফর্সা। ফর্সা রঙের যে কোনো মেয়ে দেখলে আমার মা মনে মনে সেই মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেলেন।
এবং মার চোখে তার নানা রকম গুণাবলী ধরা পড়তে থাকে। এই পুরুষালী মেয়েটি সম্পর্কে মার মন্তব্য হচ্ছে বড় তেজি মেয়ে। আজকালকার যুগে তেজি মেয়েই দরকার, পুতু পুতু মেয়ে দিয়ে কাজ হয় না। আর চুল দেখেছিস, হাঁটু পর্যন্ত। একবার চুল বাদ দিই তো এই মেয়ের তোর আধা সের তেল লাগবে। বাড়িওয়ালার এই মেয়েটির সঙ্গে আমার কোনো কথাবার্তা হয় না। সে আমাকে বখাটা ছেলে হিসেবে জানে। চোখে চোখ পড়লেই সে একটা অবজ্ঞার ভাব ফুটিয়ে তুলতে চেষ্টা করে। আমি গায়ে মাখি না, এই যুগে কোনো কিছু গায়ে মাখতে নেই, এটা হচ্ছে গায়ে না মাখার যুগ। শফিকের ভাষায় মুঁ মে লাথ মার ফিনভি হাসেগি। সে ইদানিং উর্দুতে বাতচিত করছে। কখন যে পাবলিকের হাতে মার খাবে, দিনকাল খারাপ। পাবলিক আজকাল সহজেই যেতে চায়। আমি মতিঝিলের দিকে রওনা হলাম। গন্তব্য জলিলের অফিস। সেখান থেকে জরিকে আবার একটা ফোন করা যাবে। বাসে গাদাগাদি ভিড়, সবগুলি মানুষের গা থেকে ঘামের গন্ধ আসছে, 100 হর্স পাওয়ারের গন্ধ। মাথা ঝিমঝিম করে। তবু তার মধ্যেই জরির সঙ্গের কথাবার্তাগুলি রিহার্সেল দিয়ে রাখলাম। হ্যালো জরি। হ্যাঁ, ইস টেলিফোন রেখে দিয়েছিলেন কেন? আমার যা রাগ লাগছিল। লাইনটা হঠাৎ করে কেটে গেল। আমি তখন থেকে ফোনের সামনে বসে আছি। সে কি, কোথায় যে যাবার কথা ছিল যাওনি? যাব কিভাবে, আপনি যদি ফোন করেন? ও শোনো জরি। হ্যালো, শুনছি, বলুন। আমার পাশের লোকটি হঠাৎ করেই তার কোমর ঝাঁকুনি দিল। ফোনের কথাবার্তা থেমে গেল। জরির সঙ্গে কথাবার্তা বলার সময় আমার মনটা অস্বাভাবিক তরল অবস্থায় থাকে বলে আমি কিছুই বললাম না। তবে আমার পাশের রোগামতো লোকটি ঠান্ডা গলায় বললেন, ভাইজান আপনার পাছাটা সামলায় রাখেন, বেশি নড়াচড়া করে। পাছা নড়ানোর লোকটি চোখ লাল করে তাকালো। লোকটি বিশাল। সে থমথমে স্বরে বলল, কি কইলেন? শুনলেন তো কি কইলাম, পাছা সামলান। হই মিয়া, খবরদার। কারে খবরদার বলেন? ঘাড় ধরে নামায় দিব, বুঝলেন? এটা পাবলিক বাস। পাছা দুলানো লোকটি থমকে গেল। রোগা লোককে সাহসের তারিফ করতে হয়, মুক্তিযোদ্ধা ছিল বোধহয়। আমি একটু সরে গিয়ে ওদের জায়গা করে দিলাম। বোঝাপড়া করতে চাইলে করুক, কিন্তু মোটা লোকটি ভরকে গেছে। লোকটির দেহটাই বিশাল, সাহস নেই। সে প্রেস ক্লাবে অন্য একজনের মা মারিয়ে নেমে গেল। জলিল অফিসেই ছিল, সাধারণত থাকে না, এটা তার নিজের অফিস। নিজের অফিসে না থাকলে কিছু যায় আসে না। জলিল আমাকে দেখেই ভ্রু কুচকাল। এটা সে নতুন শিখেছে। পয়সা হবার পর মানুষ যে জিনিসটা প্রথম শিখে তা হচ্ছে ভ্রু কুচকানো, তারপর শিখে কাঁধ ঝাঁকানো। জলিল কাঁধও ঝাঁকালো। এটা বিশেষ ভালো হলো না, ঠিকমতো শিখে উঠতে পারেনি বোধহয়। কিরে, তুই যে কি মনে করে আসলাম তা তো দেখতেই পাচ্ছি। যাস কি? চাই না কিছু। টাকা পয়সা চাইলে পাবি না, বন্ধু বান্ধবদের ধার দেওয়া বন্ধ করে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ, ওই দিন শফিক এসে 200 টাকা নিয়ে গেল, না দিয়ে পারলাম না, খুব ঝুলাঝুলি। দিয়ে ভালোই করেছিস। আর ভালো, ওই পয়সা কি আর ফেরত পাবো? জলে গেছে। এত পয়সা তোর যাক না কিছু জলে। জলিল খুশি হলো। এই প্রথম তার মুখে হাসির একটা আভাস দেখলাম। জলিলকে খুশি করবার সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে ওর টাকা পয়সা নিয়ে কথা বলা। কি লাল হয়ে যাচ্ছিস? দূর, কি যে বলিস, বহু কষ্টে 5 লাখ টাকার একটা কাজ ম্যানেজ করেছি। একটা কালভার্ট, তবে মার্জিন থাকবে না, নানান লোকদের খাওয়াতে হবে। শালা তুই উঠে গেলি আমাদের মধ্যে। উঠে গেল কথাটা ঠিক না, জলিল বরাবর উঠেই ছিল। তাদের 2 পুরুষের ব্যবসা, ইটের ব্যবসা, 3-4টা নাকি ব্রিক ফিল্ড আছে। ব্যবসাদারের ছেলেপুলেরাও পড়াশোনা করে এবং দেখা গেল ভালোই করে। এমএতে দিব্যি 2nd ক্লাস ম্যানেজ করে ফেলে। তারপর একদিন শুনলাম বিজনেস শুরু করেছে। মতিঝিলে অফিস। শফিককে নিয়ে দেখতে গেলাম। তেমন কিছু না, ময়লা ময়লা আসবাব, সোফার গদি ছেঁড়া, একটা স্টোনও আছে, শাকচুনির মতো দেখতে, কথা বলে নাকে। তবে জলিল জমিয়ে ফেলল। ওদের রক্তের মধ্যে ব্যবসা ধাই ধাই করে উঠে গেল। শাকচুনির মতো স্টেনোটা পর্যন্ত সুন্দর হয়ে গেল। শফিক একদিন বলেই ফেলল, বেটি দেখতে খারাপ না, লতকালতকি করব। প্রথম লতকালতকি, তারপর হামদাম। তবে স্টেনোটা আমাদের মোটেই পাত্তা দিল না। তার বড় সাহেবের আমরা হচ্ছি বোসম ফ্রেন্ড, তাতে তার কোনো মাথা ব্যথা নেই। চোখ তুলে তাকায় না পর্যন্ত শালি। জলিল বলল, চাটা কিছু খাবি? দিতে বল, নাকি কফি দিতে বলবো? ভালো কফি আছে। শালা কফি ধরেছিস নাকি? ধরতে হয়, নানান ধরনের লোকজন আসে, বাংলাদেশে ব্যবসা করা মুশকিল আছে। মুশকিল থাকবেই, মাগনা কেউ পয়সা দিবে নাকি? জলিল সিগারেট বের করে ধরালো। দামি জিনিস, কিন্তু প্যাকেটটা আমার দিকে বাড়ালো না। ইচ্ছা হলে তুলে নিতে পারো এই ভাব, নিচ থেকে দেবে না, ইঙ্গিতও করবে না। এই কাদাটিও সে নতুন শিখেছে। ইউনিভার্সিটিতে দেদার বিলাতো,
তার সঙ্গে আমাদের খাতিরের মূল কারণই ছিল ফ্রি সিগারেট। কফি চলে এলো, আমি অন্যদিকে তাকিয়ে ওর প্যাকেট থেকে সিগারেট নিলাম। জলিল গম্ভীর হয়ে বলল, করছিস কি এখন? কিছু করছি না। না করলে হবে নাকি? কিছু একটাতে লেগে পড়। দেখি। দেখতে দেখতে তো চুল পাকিয়ে ফেলেছিস। পাবলিক ওয়ার্কসের ওই চাকরিটা কি হলো, হয় নাই? এটাতে আমার ইন্টারেস্ট নাই, বোগাস জিনিস। বোগাস কেন? একটা টেলিফোন করব। আমার এইখানে যেই আসে তারই দেখি টেলিফোন করা লাগে। ওই দিন শফিক এসে চিটাওয়াংয়ে কল করলো। এটা কি টেলিফোন এক্সচেঞ্জ নাকি? পয়সা দেবো শালা, মাগনা করবো না। পয়সার গাছ হয়েছে তো তোর, কোথায় করবি? সেই তোর জরিনা না কি যেন, তার কাছেই নাকি? কেন খামাখা ঝুলাঝুলি করছিস? ওই মেয়ে তোর সাথে ভিড়বে নাকি? শুধু খেলাবে। বুঝলি কি করে খেলাবে? ওইসব বোঝা যায়। শালা হামবাগ দুটা পয়সা হাতে আসতেই সব কিছু বুঝে ফেলছে। ওইসব চিন্তা বাদ দে, চোখ বুঝে কোনো একটা কিছুতে লেগে পড়। বিজনেস করতে চাস, সুযোগ সন্ধান দিতে পারি। চুপ থাক, বিজনেস আমি করব না, ছোট লোকের কাজ। ওইসব পোষায় না। জলিল মুখ কালো করে ফেলল। ব্যাটাকে আরেকটু ঘায়াল করবার জন্য আমি সরু গলায় বললাম, বিজনেসওয়ালাকে বাড়িওয়ালা বাড়ি ভাড়া দেয় না, মেয়ের বাপ মেয়ে দেয় না। বাংলাদেশে বিজনেসম্যানরা হচ্ছে শিডিউল কাস্ট। কই দেখি টেলিফোনটা। জলিল ফোন এগিয়ে দিয়ে আরেকটা সিগারেট ধরালো। তার মুখ কালো। আমি তার আতে ঘা দিয়েছি। নীলুফার নামের একটি মেয়ের প্রতি তার কিছু রস সঞ্চার হয়েছিল। মেয়ের বাবা রাজি হননি, সোজা বলে দিয়েছেন বিজনেসম্যানের কাছে মেয়ে দিব না। মাসখানেক জলিল খুব গম্ভীর ছিল। অফিসে গেলে কথা বলতো না। চা খাওয়াতে বললে বলতো, চা হবে না, চিনি নেই। খসরুকে একদিন তো চূড়ান্ত অপমান করলো। খসরু ঘরে ফিরবার জন্য 10টা টাকা চেয়েছিল রিক্সা ভাড়া। জলিল বলেছে, হেঁটে হেঁটে বাড়ি যা। ভিক্ষার পয়সার রিক্সা চাপতে লজ্জা লাগে না? ভিক্ষা কোথায়, ফেরত দেব। বড় বড় বাদ দিয়ে লাভ নেই, ফেরত দেবার মুরত্তর নেই। তাই নাকি? হ্যাঁ, ভিক্ষাই করবি সারা জীবন। ভিক্ষা করবি আর ভিক্ষার পয়সায় রিক্সা চড়বি। তোদের আমার চেনা আছে। মুখ সামলে কথা বল শালা, একটা 49 বসিয়ে দেবো মুখে। সেটা পারলেও তো কাজ হতো, সেটাও পারবি না। চোটপাট যা করবার মুখেই করবি। তোদের আমি চিনি। হ্যালো জরি। হ্যাঁ, কে কথা বলছেন? আমি আনিস। বুঝতে পারছি, কিছু বলবেন? তুমি আমাকে টেলিফোন ধরিয়ে রেখে কোথায় গেলে, তারপর আর এলে না? ওমা, কখন? জরি, বলুন। তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। কথা থাকলে বলুন, শুনছি। টেলিফোনে বলা যাবে না। এমন কি কথা যে টেলিফোনে বলা যাবে না? আমি সামনাসামনি বলতে চাই। তুমি কবে ফ্রি থাকবে বলো তো? আমি ফ্রি নেই, বাড়ি ভর্তি মেহমান, নানান ঝামেলা। এদিকে সামনের সপ্তাহে নেপাল যাচ্ছি। কোথায়? নেপাল, দুলাভাই নিয়ে যাচ্ছেন। প্রথম কথা ছিল কক্সবাজার যাব, পরে হিসাব করে দেখলাম কক্সবাজার যেতে যে খরচ, নেপাল যেতে একই খরচ। শেষে নেপাল যাওয়াই ঠিক হলো। কতদিন থাকবে? বেশি দিন থাকা যাবে না, 1 সপ্তাহ। ওখানে থাকার খরচ খুব বেশি। টুরিস্ট স্পট তো, আমেরিকানরা এসে সব জিনিসের দাম বাড়িয়ে ফেলেছে। আচ্ছা রাখি। জরি, বলুন, একটু তাড়াতাড়ি বলুন, মা আমাকে ডাকছে। হ্যালো, বলুন, কি বলবেন? আমি কিছু বললাম না। ঠিক সেই মুহূর্তে বলার কিছু পাওয়া গেল না। জলিল বলল, কি কথা শেষ? কি করবি এখন, বাড়ি যাবি? আমি উঠে পড়লাম। জলিল বলল, চল নিউ মার্কেট পর্যন্ত লিফট দেই। সোবাহান, গাড়ি বের করতে বলো তো। গাড়ি কিনেছিস নাকি? এখনও পুরোপুরি কিনিনি, ট্রায়াল দিয়ে দেখছি। 1 সপ্তাহের জন্য ট্রায়াল দিতে এনেছি, তবে বোধহয় কিনবো। দাম কত? 1 লাখ চায়, পুরোনো গাড়ি, কিছু কমাবে। আমি 70-এ আছি, এর বেশি হলে নো। খুব টাইট অবস্থা আমার। জলিল আত্মপ্রসাদের হাসি হাসল। গাড়িতে উঠে নিচ থেকে সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিল। দেখিস ভাই, গাড়িতে ছাই ফেলিস না। একটু টিপটপ কন্ডিশনে রাখতে চাই। দেখ, হাতলের কাছে ছাইদান আছে। আমি খুব সাবধানে ছাইদানে ছাই ফেলতে লাগলাম। জলিল গম্ভীর গলায় বলল, সোভান, শহরটা দাও তো। দারুণ আরামের গাড়ি, আরামে চোখ বন্ধ হয়ে আসে। কালারটা কেমন দেখছিস? সোভার না? হ্যাঁ। আরেকটা পেয়েছিলাম লাল, লাল আমার পছন্দ না। এত দাম দিয়ে একটা জিনিস কিনবো, কি বলিস? তা তো ঠিকই। এই লেনে গাড়িটা হচ্ছে একটা নেসেসিটি। নানান ধরনের পার্টির কাছে যেতে হয়, সব জায়গায় রিক্সা চেপে গেলে মান থাকে না। তা তো ঠিকই। তুই এখন মানি লোক। ঠাট্টা করছিস নাকি? না, ঠাট্টা করবো কেন? শরৎ কেমন লাগছে? ভালোই। ভালো বললে হয় না, বুঝলি, ক্লাসিক জিনিস। নে নে, আরেকটা সিগারেট নে। থাক, এই মাত্র তো খেলাম। তাহলে রেখে দে এটা, ভাত খাওয়ার পর খাস। জলিল আমাকে যথেষ্ট খাতির করলো। বাসার সামনে এনে নামিয়ে দিল।
খেতে বসে দেখি বাবা আজ ভালোই বাজার করেছেন। মাছ পচা নয়, টাটকা সরপুটি। মা হাসি মুখে বললেন, বাজারে আজ মাছ সস্তা গেছে। তাই নাকি? বাবা আজ অফিসে যাননি দেখলাম। তার শরীরটা ভালো না। কি হয়েছে? বুকে নাকি ব্যথা করছে, শুয়ে আছেন। বয়স হয়েছে তো। দুপুরের খাওয়াটা ভালোই হলো, তবে বেচারা বাবা খেতে পারলেন না। বিছানায় উবু হয়ে শুয়ে আছেন। বিকালে তোর বাবাকে মগবাজারে নিয়ে যাস। ঠিক আছে। মগবাজারে আমার এক মামা থাকেন। ডাক্তার বিনা পয়সায় আমাদের চিকিৎসা করেন। চিকিৎসা ভালোই করেন, রোগ সারে। পান খাবি? দাও একটা। মা পান এনে দিলেন। তাকে হাসি খুশি মনে হলো। তিনি বিছানায় পা উঠিয়ে বসলেন। বাড়িওয়ালির বউ এসেছিল আজকে, বুঝলি? কেন? নানান গল্পগুজব করলো। শেষে বলল, আমার মেয়েটার জন্য একটা ছেলে দেখেন না আপা। ভালো পরিবারের শিক্ষিত ছেলে হলেই হবে। চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যের একটা কিছু ব্যবস্থা আমরাই করব। নজরটা তোর দিকে, বুঝলি তো? তুমি কি বললে? আমি কিছু বলিনি। আগ বাড়িয়ে কিছু বললে ভাববে আমাদের গরজ। কি দরকার? আমি চুপ করে রইলাম। মা বললেন, কথায় কথায় আবার শুনিয়ে দিল, মেয়ের নামে 25,000 টাকা জমা আছে। তা আছে ঠিকই, টাকার কুমির। মা তৃপ্তির হাসি হাসলেন। আমি বারান্দায় গিয়ে জলিলের সিগারেটটা ধরালাম। খাবার পর একটা দামি সিগারেট বেশ লাগে। মনের মধ্যে অনেক উচ্চ শ্রেণীর ভাব আসে। বাড়িওয়ালার মেয়েটা বারান্দায় চেয়ার পেতে বসে আছে। দূর থেকে তার ফর্সা হাত দেখা যাচ্ছে, চুলগুলি ছাড়া। মা ঠিকই বলেছেন, লম্বা চুল মেয়েটির। জরির চুলও কি লম্বা! আমি কখনো লক্ষ্য করিনি। জরির মতো মেয়েদের কখনো খুঁটিয়ে দেখা হয় না। এদের সঙ্গে দেখা হয় স্বপ্নে। স্বপ্ন সবসময় অস্পষ্ট। এখন পড়ে শোনাচ্ছি এই বইয়ের পরবর্তী গল্প, অসুখ। নয়াপল্টনের এক গলিতে তার সঙ্গে দেখা হয়ে গেল। আমার রিফ্লেক্স অ্যাকশন খুব ভালো। চট করে একটা দোকানের আড়ালে চলে গেলাম। কিন্তু তিনি চেঁচিয়ে উঠলেন, আরে রঞ্জুনা! তিনি এগিয়ে এসে আমার হাত চেপে ধরলেন। আমি নিরীহ ভঙ্গিতে বললাম, কেমন আছেন স্যার? অতিরিক্ত উত্তেজনায় স্যারের হাঁপানির টান এসে গেল। সঙ্গে সঙ্গে জবাব দিতে পারলেন না। আকাশের দিকে তাকিয়ে শ্বাস টানতে লাগলেন। দম ফিরে পাওয়া মাত্র প্রথম যে কথাটি বললেন, চলো আমার সঙ্গে। এখন তো স্যার যেতে পারবো না, জরুরি কাজ আছে মতিঝিলে, একজন বসে থাকবে। স্যার আরও জোরে আমার হাত চেপে ধরলেন, যেন আমি হাত ছাড়িয়ে পালিয়ে যাব। স্যার, আমি বরং কাল সকালে একবার আসব। বাসায় থাকবেন তো? সকাল 10টার মধ্যে চলে আসব। আমি তোমাকে অনেক দিন থেকে খুঁজছি। তুমি যে ঠিকানা দিয়েছিলে সেই ঠিকানায় কয়েকবার গেছি, সেখানে তো কেউ থাকে না। খোকনের মার অবস্থা খুব খারাপ, তোমাকে খুঁজছি এজন্যই। অসুখ বেড়েছে নাকি? বাড়া কমা আর কি, বেশি দিন বাঁচবে না, মরাই এখন ভালো। এখন খুব বিরক্ত করে, চেঁচামেচি করে, আর ভাল লাগে না। তোমাকে অনেক খুঁজেছি, কেউ ঠিকানা বলতে পারে না। তারপর আর না যাওয়া ভালো দেখায় না। আমি বিরক্ত মুখে হাঁটতে শুরু করলাম। মতিঝিলে ফজলু আমার জন্য সত্যি সত্যি অপেক্ষা করবে। তার আমাকে নিয়ে একজন ইঞ্জিনিয়ারের কাছে যাওয়ার কথা। সেই ইঞ্জিনিয়ার নাকি ইচ্ছা করলেই 2-3টা চাকরি দিয়ে ফেলতে পারে। এইসব গালগল্প আজকাল আমি আর বিশ্বাস করি না। তবু যে যা বলে করি। এখন যদি কেউ আমাকে বলে অমুক লোকের বাড়ির সামনে গিয়ে 10 বার ডিগবাজি খেলে আমার একটি চাকরি হবে, আমি সম্ভবত তাও করব। ফজলু করবে তার চেয়েও বেশি। সে হয়তো 20টা ডিগবাজি খাবে। আমরা হাঁটছি নিঃশব্দে। রাস্তায় হাঁটলে আমার সিগারেট ধরাতে ইচ্ছা করে। এখন সেটা সম্ভব নয়, কারণ আমার সঙ্গে পা মিলিয়ে যিনি হাঁটছেন তিনি স্কুলে আমাদের ইংরেজি পড়াতেন এবং তার বড় ছেলেটির সঙ্গে এককালে আমার দারুণ বন্ধুত্ব ছিল। স্যার, বাসার অন্য সবাই ভালো? স্যার জবাব দিলেন না। সম্ভবত এখন আর তিনি কানে তেমন ভালো শুনেন না। স্কুলে থাকতেও কম শুনতেন। একই কথা 3-4 বার বলতে হতো। আমি আরেকবার বললাম, বাসার সবাই ভালো তো স্যার? ভালো। নীলুর বিয়ে হয়েছে? কি বললে? নীলুর বিয়ে হয়েছে নাকি? হয়েছে। ছেলে কি করে? ব্যবসা করে। আমার অল্প একটু মন খারাপ হলো। নীলু মেয়েটি অসম্ভব রূপসী। এককালে নীলুর জন্য আমার বেশ দুর্বলতা ছিল। বেনামিতে কয়েকটি চিঠিও লিখেছিলাম। সেই সব আমার লেখা টের পেয়ে নীলু কেঁদে টেতে অস্থির। রিক্সা নিব নাকি? হাঁটতে কষ্ট হচ্ছে? না না, কষ্ট কিসের? চাচির চিকিৎসা করাচ্ছেন? মৃত্যুই রোগের একমাত্র চিকিৎসা। বিলু কেমন আছে? ভালো, ওরও বিয়ে হয়েছে। জামাই সিলেটের চা বাগানে কাজ করে। খুব অল্প বয়সে বিয়ে দিলেন মনে হয়। অল্প কোথায়, তাছাড়া ঝামেলা কমলো। ঝামেলা এখন আর ভালো লাগে না। স্যার আমাকে বসার ঘরে বসিয়েই ভেতরে অদৃশ্য হয়ে গেলেন। প্রায় 2 বছর পর এলাম বাড়িতে। কিছুই বদলায়নি। কিছু কিছু বাড়ি আছে যেগুলি সবসময় আগের মতো থাকে।
পর্দার রং পর্যন্ত পাল্টায় না, কিংবা হয়তো সবসময় একই রঙের পর্দা কেনা হয়। আমাকে অবাক করে দিয়ে নীলু এসে ঢুকলো। মায়ের কাছে বেড়াতে এসেছে হয়তো, বেশ সেজেগুজে আছে। বিয়ে হবার জন্যই হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক, তাকে দেখাচ্ছে আরও সুন্দর। নীলু এসে ঝগড়ার ভঙ্গিতে বলল, আপনি বাবাকে ভুল ঠিকানা দিয়েছিলেন কেন? ভুল না, আমি এক অ্যাড্রেসে বেশি দিন থাকি না। রঞ্জু ভাই, আপনি একটা মিথ্যা কথা বললেন। যে ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানায় রঞ্জু নামের কেউ কোনো দিন ছিল না। মার জন্য তো অন্তত এক আধবার আপনার আসা উচিত না? সময় পাই না। সময় পান না কেন? নানান ধান্দায় থাকি। আজ কিন্তু সন্ধ্যার আগে যেতে পারবেন না। সন্ধ্যাবেলা আমার বর আসবে, সে আপনার সঙ্গে যাবে, দেখে আসবে আপনি কোথায় থাকেন। নীলু এমনভাবে বর কথাটি বলল যে তাকে আরও সুখী সুখী মনে হলো। বোধহয় বেশ ভালো বিয়ে হয়েছে। গলায় ভারী একটা হার, হাতে মোটা মোটা বালা। ইচ্ছে করলো জিজ্ঞাসা করি, বেনামি চিঠিগুলোর কথা মনে আছে? জিজ্ঞেস করবার আগেই স্যার এসে ভেতরে নিয়ে গেলেন। মৃদু স্বরে বললেন, কাপড় চোপড় এখন আর ঠিক থাকে না, ঠিকঠাক করতে সময় লাগে। ঘরটি অন্ধকার, কিছুই প্রায় চোখে পড়ে না। স্যার বললেন, আলো সহ্য করতে পারে না, এজন্যই এই ব্যবস্থা। চাচি ভালো আছেন? মা, চিনতে পারছো ভাইয়ার বন্ধু রঞ্জু ভাই? বিছানার উপর কিছু একটা যেন নড়ল। পরিষ্কার গলা চাচি বলল, জানালাটা খুলে দে নীলু। ঘরে আলো হয়ে উঠতেই অপ্রকৃতস্থ মহিলাটিকে আবার দেখলাম। কি ঝকঝকে চোখ, বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। চাচি আমাকে চিনতে পারছেন? আমি খোকনের বন্ধু। চাচি কোনো জবাব দিলেন না। স্যার বললেন, ও আগাগোড়াই খোকনের সঙ্গে ছিল। খোকন কিভাবে মারা গেছে সেটাও খুব ভালো জানে। রঞ্জু, তুমি বলো তো খোকন কিভাবে মারা গেল? রঞ্জু ভাই, আপনি বলেন। মা সব কথা বুঝতে পারেন, আর আপনাকে মা চিনতে পেরেছেন। যে গল্প আরও কয়েকবারই অপ্রকৃতস্থ মহিলাকে শুনিয়েছি, সেই গল্প আবার শুরু করলাম। মেথিকান্দা অপারেশনে খোকনের তলপেটে গুলি লাগে। ওকে নিয়ে আমরা পালিয়ে আসি। খোকন মারা যায় নৌকায়। নৌকায় করে আমরা পালাচ্ছিলাম। এটা কি সত্যি কথা? জি সত্যি। এটা কি সত্যি? জি চাচি সত্যি। শুধু শুধু মিথ্যা কথা বলবো কেন? তবে যে ওরা বলল খোকনকে মিলিটারিরা ধরে ফেলেছিল, তারপর মাঠের মধ্যে নিয়ে জবাই করেছে। চাচি, এটা মিথ্যা কথা। কেন আমার ছেলেকে নিয়ে মিথ্যা কথা বলে? যুদ্ধের সময় এরকম মিথ্যা গুজব রটে চাচি। তাছাড়া ওরা মানুষ কিভাবে জবাই করবে? ওরা নিজেরাও তো মানুষ। বলতে বলতে আমি ফ্যাকাশেভাবে হাসতে চেষ্টা করলাম। চাচি আর কিছু বললেন না। তার উত্তেজনা কমে আসছে। এখন বেশ কিছুদিন শান্ত থাকবেন। কয়েক রাত তার সুনিদ্রা হবে, তারপর আবার অস্থির হয়ে পড়বেন। স্যার খুঁজতে থাকবেন আমাকে। মিথ্যা কথা বলতে আমার কখনো খারাপ লাগে না। এটি মাকে প্রবোধ দেবার জন্য আমি 1,00,000 মিথ্যা অনায়াসে বলতে পারি, কিন্তু তবুও কখনো এ বাড়িতে আসতে চাই না। অপ্রকৃতস্থ এই মহিলাটির সামনে এসে বসলে আমি নিজেও কিছু পরিমাণে অপ্রকৃতস্থ হয়ে পড়ি। সীমাহীন ক্রোধ আমার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে ফেলে। ইচ্ছা করে ছুটে গিয়ে কোন একটি ভয়ঙ্কর অপরাধ করি, যে অপরাধের কথা এর আগে কেউ কখনো শুনেনি। কিন্তু আমি তা করতে চাই না। আমি অন্য 10 জন মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে চাই। একটি ছোট্ট ঘর, একজন মমতাময়ী নারী, একজন মানুষ, খুব বেশি কিছু তো কখনো চাই না। নীলু আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে এসে খুব কাঁদল। নীলুর স্বামী এলো আমার পিছু পিছু। আমি কোথায় থাকি তা জেনে আসবে। লোকটি ভালো মানুষ ধরনের। রাস্তায় নেমেই আমি তাকে বললাম, নীলুর সঙ্গে যে আমার প্রেম ছিল সেটা আপনি জানেন নাকি ভাই? ভদ্রলোক চমকে উঠলেন। আমি গম্ভীর গলায় বললাম, দারুণ লদকালদকি ছিল। আমি অপ্রকৃতস্থ হতে শুরু করছি। এখন পড়ে শোনাচ্ছি এই বইয়ের পরবর্তী গল্প, কবি। টাউন প্রেসের মালিক সিরাজুল ইসলাম রাগি রাগি মুখ করে বসেছিলেন। তার রাগের অনেকগুলি কারণ ছিল। প্রুফ রিডার জোবেদ আলী এখন এসে পৌঁছায়নি। মেশিনম্যান কাজ ছাড়া বসে আছে। তাছাড়া আকাশের অবস্থা ভালো নয়, ঝড় বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টি হলে সিরাজুল ইসলাম সাহেবকে বাড়ি ফিরে যেতে হবে। আজ তার খুব শখ ছিল বিনতির ওখানে রাত কাটাবেন। তিনি মাসে একবার বিনতির ওখানে কিছুটা সময় থাকেন। এই মেয়েটি ভালো, বাজে ঝামেলা করে না। এই বয়সে বাজে ঝামেলা তার সহ্য হয় না। রাত 8টার দিকে সত্যি সত্যি চেপে বৃষ্টি এলো। তার কিছুক্ষণ পর ভিজতে ভিজতে জোবেদ আলী এসে উপস্থিত। একটু দেরি হয়ে গেল ইসলাম সাহেব, মেয়েটার জ্বর। ডাক্তার গাদাখানিক ওষুধ দিয়েছে। তাই নাকি? জি। অসুখটা কি? জোবেদ আলী দীর্ঘ সময় নিয়ে অসুখ সম্পর্কে বলতে লাগলো। সিরাজুল ইসলাম সাহেবের শোনার আগ্রহ ছিল না।
তবু তিনি আগ্রহের একটা ভাব চোখে মুখে ফুটিয়ে রাখলেন। আজকে একটু তাড়াতাড়ি বাসা যাবো স্যার। আরে সর্বনাশ, কি বলেন? কাল সকালে ডেলিভারি দিতে হবে। পার্টি 2বার তাগাদা দিয়ে গেছে। চা খান, চা খেয়ে বসে যান। জবেদ আলী বসে গেল। লোকটি প্রুফ দেখার কাজে ওস্তাদ বিশেষ। 9টার আগে এক ফর্মার মতো দেখা হয়ে গেল। জবেদ আলী: জি স্যার। কি মনে হয় বৃষ্টি ধরবে? বলা তো মুশকিল। মুশকিল হবে কেন? বৃষ্টি বাদলা নিয়েই তো আপনাদের কারবার। কবি মানুষ। জবেদ আলীর মুখে অস্পষ্ট একটা হাসির রেখা দেখা গেল। আপনারা আছেন সুখে, বৃষ্টির মতো একটা বাজে ঝামেলা নিয়েও লিখে ফেলেন মহাকাব্য। জবেদ আলীর মুখের হাসি স্পষ্ট হলো। সিরাজুল ইসলাম লোকটিকে সে মনে প্রাণে অপছন্দ করে, কিন্তু এই একটি লোকই তাকে কবি বলে খোঁচা দেয়। খোঁচাটিও বড় মধুর মনে হয় তার কাছে। স্যার, একটু সকাল সকাল যাওয়া দরকার। মেয়েটা স্যার। যাবেন যাবেন, কতক্ষণ আর লাগবে? শেষ করে ফেলেন, বানানগুলিও দেখবেন। জবেদ আলী গভীর মনোযোগে বানান দেখে। সিরাজুল ইসলাম দেখেন বৃষ্টি। মাসের বিশেষ বিশেষ ফুর্তির দিনগুলিতে বৃষ্টি বাদলা হয় কেন, এই রহস্যের তিনি মীমাংসা করতে পারেন না। তার কাছে জগতের অমীমাংসিত রহস্যের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। বিন্তি মেয়েটির গায়ের রং কালো। কালো মেয়েগুলি সাধারণত মায়াবতী হয়। একটি কালো মায়াবতী স্ত্রীর জন্য তার এক ধরনের ক্ষুধা বোধ হয়, কিন্তু তার স্ত্রীর গায়ের রং ফর্সা, দারুণ ফর্সা। শুধু গায়ের রঙের জন্য তার সঙ্গে বিয়েটা হয়ে যায়। মেয়েটির উঁচু দাঁত তখন চোখে পড়েনি, কিংবা দাঁত হয়তো সে সময় উঁচু ছিল না। বয়সের সঙ্গে সঙ্গে দাঁত আরও উঁচু হচ্ছে এবং গায়ের রং হচ্ছে আরও সাদা। এখন তাকে শ্বেতি রোগের মতো লাগে। স্যার, বাকিটা কাল সকালে দেখে দিব। আরে পাগল নাকি? সকালেই পার্টি আসবে, শেষ করে ফেলেন। কতক্ষণ আর লাগবে? চা খাবেন? জি না। খান খান, ওই চা দে তো। তারপর কবি সাহেব, নতুন কবিতা কি লিখলেন? একটা ছোট লিরিকের মতো লিখলাম গত রাত্রে। বলেন কি? শুনবেন স্যার? থাক থাক, কাজ করেন। কাজের সময় কাব্যচর্চা ঠিক না। দেশের মাটিতে ছাপা হবে, তাই নাকি? জি, সম্পাদক সাহেব খুব প্রশংসা করলেন। ভালো ভালো, এবার বই বের করে ফেলেন। বলতে বলতে সিরাজুল ইসলামের মনে হলো বৃষ্টি ধরে আসছে। সিরাজুল ইসলাম রক্তের মধ্যে এক ধরনের চঞ্চলতা অনুভব করলেন। বিন্তি মেয়েটি কথা বলে টেনে টেনে। যশোর টশোরের দিকে বাড়ি নিশ্চয়ই। তিনি কখনো জিজ্ঞেস করেন এই জাতীয় মেয়েদের সঙ্গে বাড়তি খাতির রাখা ঠিক না, দূরে দূরে থাকতে হয়। জবেদ আলী কাজ শেষ করে উঠে পড়ল এবং মুখে কালো করে ইতস্তত করতে লাগলো। এই ভঙ্গিটি সিরাজুল ইসলামের চেনা। কাজেই তিনি ভারী গলায় বললেন, পার্টির কাছ থেকে আদায়পত্র কিছু হয় নাই, বিজনেস তুলে দিতে হবে, বুঝলেন? 10টা টাকা হবে, কলা নিয়ে যেতে বলেছিল। সিরাজুল ইসলাম অপ্রসন্ন মুখে একটা নোট বের করে দিলেন। মাসের মাঝামাঝি টাকা দিতে তার ভালো লাগে না। যাই স্যার। জবেদ আলী বাসায় ফিরে দেখেন মেয়ের জ্বর কমে গিয়েছে। মেয়ে অপেক্ষা করেছে বাবার জন্য। কলা এলে দুধ কলা দিয়ে ভাত খাবে, কিন্তু রাত বেড়ে গিয়েছিল, কলা পাওয়া যায়নি। জবেদ আলীর বেশ খারাপ লাগলো। কাল সকালে কলা নিয়ে আসবো। আচ্ছা, সবরি কলা না সাগর কলা? যেটা তোমার ইচ্ছা। ঠিক আছে। জবেদ আলী খেয়ে দিয়ে তার খাতা নিয়ে বসল। স্ত্রীর মৃত্যুর পর এই একটা সুবিধা হয়েছে, গভীর রাতে বই খাতা নিয়ে বসলেও কেউ কিচ্ছু বলে না। ঝমঝম বৃষ্টি হচ্ছে বাইরে। এরকম বৃষ্টি রাতে রাতে ঘুমিয়ে কাটানোর কোনো মানে হয় না। জবেদ আলীর মেয়েটি ঘুমালো না, তার জ্বর আসছিল। সে কাঁথা গায়ে দিয়ে চোখ বড় বড় করে বাবাকে দেখতে লাগলো। একবার ফিসফিস করে ডাকলো, বাবা। জবেদ আলী শুনতে পেলেন না। তার মনে অদ্ভুত সুন্দর একটা লাইন এসেছে, কি সুন্দর বৃষ্টি আজ রাতে। অন্য লাইনগুলো আর মনে আসছে না, এই একটি লাইনই ঘুরে ফিরে আসছে। গভীর আবেগে তার চোখ ভিজে উঠল। মেয়েটির জ্বর বাড়ছে। সে আবার ডাকল, বাবা। বাইরে ঝড় বৃষ্টির শব্দে সে ডাক চাপা পড়ে গেল। মেয়েটি জ্বরতপ্ত চোখে তাকিয়ে তাকিয়ে দেখল বাবার চোখ দিয়ে পানি পড়ছে। সে কিছুই বুঝতে পারল না। শিশুরা অনেক কিছুই বুঝতে পারে, আবার অনেক কিছুই বুঝতে পারে না।